আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকের এই ক্লাসটা তোমরা যদি করো, এই ক্লাসটা করার পরে আশা করছি তোমাদের যে প্রবলেমেটিক একদম সব থেকে লিটারেচারের যে প্রবলেম যেটাতে বেশি হয় আর কি, যে লিটারেরি টার্ম, যে আসলে যেই শব্দগুলো অ্যাকচুয়ালি আমরা লিটারেচার পড়ার সময় ইউজ করি, এইগুলা বুঝতে যাদের প্রবলেম হয়, আশা করি আজকের এই ক্লাসটা দেখার পর তোমাদের আর কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। ঠিক আছে? তো তোমরা সবাই জয়েন হয়ে যাও। আর ঠিকঠাক শুনতে পাচ্ছ মনে হয়, আমি চেক করে নিছি অবশ্য। তো আমাদের সময় দেওয়া আছে 7:30। তো নর্মালি আমাদের নর্মাল সময় এটা। তো তোমরা একটু জয়েন হয়ে নাও, তারপরে আমরা বেসিক্যালি ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো আজকে আমাদের হিউজ পড়া, আমরা এক ক্লাসের মধ্যে লিটারেরি টার্ম এইগুলা পড়া শেষ করব, এবং তোমাদের আশা করছি আজকের এই ক্লাসটা করার পরে প্রশ্ন সলভেও তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। ঠিক আছে? কারণ আমি বিগত সালে সবগুলা প্রশ্ন দেখার পরেই তোমাদের এই কন্টেন্টটা তৈরি করছি, বা লিটারেরি টার্মের যে ইউজগুলা তোমাদের আসবে, যে টার্মগুলার ইউজগুলো আসবে, এগুলো তোমাদেরকে বোঝানোর ট্রাই করছি। তো এইখানে আমি যে 30টার মতো বা 30 থেকে 35টার মতো তোমাদের টার্ম বোঝাবো, এইগুলার বাইরে তোমাদের আর সিঙ্গেল একটা ওয়ার্ডও বা একটা টার্মও তোমাদের বুঝতে হবে না। ঠিক আছে? তো আমরা এখন শুরু করে দিতে পারি। তোমরা সবাই জয়েন হয়ে গেছো, অনেকেই জয়েন হয়ে গেছো, আমরা এখন শুরু করে দিতে পারি। ঠিক আছে? তো প্রথমে দেখো, লিটারেরি টার্মটা অ্যাকচুয়ালি আমরা কেন পড়বো, বা আমাদের অ্যাকচুয়ালি কাদের কাদের জন্য এই লিটারেরি টার্মগুলো সব থেকে বেশি জরুরি, বা কারা আসলে এগুলা দিয়ে বেনিফিটেড হবা। তো নরমালি দেখো, এইগুলাকে বলা হয় হচ্ছে হাই রেঞ্জের কোশ্চেন। মানে লিটারেরি টার্মগুলো যখন ইউজ করে প্রশ্ন করা হয়, সেইগুলাকে বলা হবে হচ্ছে হাই রেঞ্জের কোশ্চেন। মানে তোমার কঠিন টপিক থেকে মূল কথা হইলো যে প্রশ্নগুলো হয়, সেগুলোর মধ্যে, সেই কঠিন টপিকগুলোর মধ্যে একটা হচ্ছে এই লিটারেরি টার্ম। তো নরমালি তোমরা যারা জাহাঙ্গীরনগরকে টার্গেট করতেছো, বিউপি কে টার্গেট করতেছো, ইভেন তোমরা এখন গুচ্ছের মধ্যেও দেখতে পাবা, গুচ্ছের মধ্যেও কিন্তু গত বছরে এই জায়গা থেকে প্রশ্ন করা হয়েছিল। তার মানে আমরা ধরো বাংলাদেশের মধ্যে এখন টাফ এক্সাম হচ্ছে প্রশ্ন, মানে প্রশ্ন কঠিনের দিক থেকে এই তিনটাকেই আমরা বেসিক্যালি ধরতে পারি। তো মোটামুটি এই তিনটা বিশ্ববিদ্যালয়ে খুব বেশি এই জায়গা থেকে প্রশ্ন আসে, এবং রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেগুলো আছে ওইগুলাতেও মানে যদি একটু কঠিন প্রশ্ন করতে চায় তাইলে এই টপিকটা থেকে প্রশ্ন করবে। তার মানে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, এই টপিকটা তোমার জানা বাধ্যতামূলক। ঠিক আছে? তো আমরা একদম আমাদের পড়াশোনায় চলে যাব, এবং আমরা দেখব কিভাবে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো কাজ করে। ওকে? তো প্রথমে দেখো এইখানে কি বলা আছে, যে প্রলগ। লিটারেরি টার্ম বলতেই তো আমি প্রথমে তোমাদেরকে কি বুঝাইলাম, যে কিছু কিছু শব্দ যেগুলার অ্যাকচুয়ালি আমরা মানে বুঝি না, বা যেগুলা দিয়ে আমাদের ইনডিরেক্টলি অন্য মানে বোঝানো হয়, সেই জিনিসগুলো আমাদের জানতে হবে। ঠিক আছে? তো একটা দেখো, গ্রামারের এই একটাই টপিক, এটাকে আমরা গ্রামার বা লিটারেচার যেটার মধ্যেই তোমরা ফেলাও, লিটারেচারের এই একটাই টপিক যেটার আসলে কখনো উদাহরণ থেকে ওইভাবে প্রশ্ন আসে না, ডিরেক্ট সংজ্ঞা থেকে প্রশ্ন আসে। ঠিক আছে? তার মানে যখন তোমরা এই যে লিটারেরি টার্ম জিনিসটা পড়বা বা বুঝবা, তখন একটা জিনিস মাথায় রাখবা, যে যে কোনো শব্দের ওইটার সংজ্ঞা বা ওইটার অর্থটাই হচ্ছে ওইটার প্রশ্ন। ঠিক আছে? মানে পরীক্ষাতে প্রশ্ন আসে হচ্ছে যে এইরকম করে বলবে না যে কোনটি প্রলগের উদাহরণ, বা যে কোনো একটা উদাহরণ দিয়ে বলবে না যে কোনটা আসলে প্রলগ। তোমাকে প্রলগের সংজ্ঞাটা দিয়ে বলবে যে এটা কি, বা প্রলগ বলতে কি বুঝো, তখন তোমার সংজ্ঞাটা অপশন দেওয়া থাকবে। ঠিক আছে? তো এই জন্য সংজ্ঞাগুলাকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে, এইটা প্রথমে মাথায় ঢুকায় নাও। তো প্রথমে দেখো প্রলগ বলতে কি বোঝায়। তো নরমালি দেখো, প্রলগ জিনিসটা কি, যে যে কোনো একটা স্টোরি, যে কোনো একটা গল্প, বা যে কোনো একটা মুভি, যে কোনো একটা নাটকের শুরুতেই আমরা ওই নাটকটা সম্পর্কে যদি একটা ইন্ট্রোডাকশন দেই, বা শুরুতেই যদি ওই নাটকটার প্লট, বা ওই নাটকের কি গল্প, কিসের উপর ভিত্তি করে তৈরি, এই জিনিসটা সম্পর্কে যখন আমরা আইডিয়া দিব, অর্থাৎ ওই জিনিসটাকে পরিচয় করায়া দিব। নরমালি দেখো না, যে কোনো সিনেমা বা যে কোনো নাটকে মানে রিলিজ হওয়ার পূর্বে যে কাজ কারবার গুলা করে আর কি, বা যে কাজগুলা করা হয়, যেমন টিজার, ট্রেইলার, এই জিনিসগুলো আসে না মুভির ক্ষেত্রে। তো এই জিনিসগুলাকেই বলা হয় হচ্ছে প্রলগ, অর্থাৎ কোনো কিছুকে ইন্ট্রোডিউস করে দেওয়ার নামই হচ্ছে প্রলগ। এখন আমরা এই প্রলগের মেইন যেটা পরীক্ষাতে আসে, বা যে জায়গাটা থেকে পরীক্ষাতে প্রশ্ন হয়, সেটা দেখার ট্রাই করব। এইখানে কি বলা আছে দেখো, এ স্পিচ, এ স্পিচ এট দ্য বিগিনিং অফ এ প্লে। প্লে বলতে কি বোঝায়, যে কোনো নাটক বা যে কোনো মানে নাট্য জাতীয় মঞ্চ নাটক, এই ধরনের গুলা প্লের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে বুক, ফিল্ম অর মুভি,
দ্যাট ইন্ট্রোডিউস ইট, মানে যে কোনো একটা স্পিচ বা যে কোনো একটা কথা বা যে কোনো একটা অনুষ্ঠান যেটা আসলে এই জিনিসগুলাকে পরিচয় করায় দেয় সেটাকেই বলা হবে হচ্ছে কি প্রলগ। তার মানে প্রলগ বলতে কি আর কখনো ভুলে যাবা, মানে যেটা দিয়ে আসলে কোনো জিনিসকে ইন্ট্রোডিউস করে দেওয়ানো হয়, ঠিক আছে। এই জন্য এখানে দেখো লেখা আছে শর্ট করে ইন্ট্রোডাকশন অফ ডট ডট ডট, ঠিক আছে। মানে যে কোনো জিনিসকে, সেই জিনিসগুলা কি কি, প্লে হইতে পারে, বুক হইতে পারে, ফিল্ম হইতে পারে বা মুভি হইতে পারে, এই জিনিসগুলাকে যার মাধ্যমে বা যে স্পিচ গুলার মাধ্যমে আমরা পরিচয় করায় দিচ্ছি সেটাকে বলা হবে কি প্রলগ, ঠিক আছে। এটা হচ্ছে প্রলগের উদাহরণ, বেসিক, মানে এইটা হচ্ছে প্রলগ বোঝার সহজ একটা সব থেকে সংজ্ঞা, এবং পরীক্ষাতে কিন্তু এই জিনিসগুলা খুব বেশি আসে। এখন দেখো প্রলগের অ্যাকচুয়াল আমরা হচ্ছে বাংলা আর কি তোমাদেরকে যদি আমি একটু পড়ে শোনাই তাহলে বুঝতে পারবা। এখানে কি বলা আছে দেখো, প্রলগ হচ্ছে নাটক, সিনেমা বা গল্প বা মহাকাব্যের সূচনাকারী অংশ, যেখানে প্রায় নাটক, সিনেমা বা গল্প, মহাকাব্যের শুরু হওয়ার পূর্বে যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো সম্পর্কে একটা তথ্য প্রদান করে। আমি যে কথাটা তোমাদের বললাম, অর্থাৎ শুরুর পূর্বে আমরা ওই জিনিসটা সম্পর্কে একটা আইডিয়া দিচ্ছি, এটাকেই বলা হবে হচ্ছে প্রলগ। তো প্রলগের একটা বিখ্যাত উদাহরণ আছে, সেই উদাহরণটাকে কি উদাহরণ সেটা একটু দেখো। এইখানে বলা আছে কি দেখো, যে প্রলগের একটা উদাহরণ আছে এখানে, জি তে হচ্ছে জিওফ্রি, তারপরে হচ্ছে চার্সার। তো তোমরা সবাই জিওফ্রি চার্সারের মোটামুটি অনেকেই নাম শুনছো, যদি না শোনো তাইলে যখন জি কে পড়বা বা সাধারণ জ্ঞান পড়বা তখন অটোমেটিক্যালি নামটা জেনে যাবা। তো জিওফ্রি চার্সারের এটা কি আছে, ক্যান্টারবুরি টেলস নামে একটা, যাই বলে একটা গল্প বা একটা উপন্যাস যাই বলে এটা আছে। তো এই ক্যান্টারবুরি টেলস এর মানে কাহিনীটা কি, মানে টলস বা টেলস এর এই কাহিনীটা কি, নরমালি উনি হচ্ছে যারা পিলগ্রাম আছে বা তোমরা যাদেরকে তীর্থযাত্রী মনে করো, তীর্থ বলতে কি, যারা আসলে মানে ধর্মীয় উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। তো এই যে এই লেখনীটা বা এই যে ওনার যে কাজটা আছে, এই কাজটা হচ্ছে একটা বেসিক উদাহরণ প্রোগ্রামের, কারণ প্রোলগের কারণ কি দেখো, প্রোলগ বলতে কি বোঝানো হয়, যে যে কোনো একটা জিনিস সম্পর্কে প্রথমে আইডিয়া দেওয়া। তো প্রথমে দেখো এই যে কি ক্যান্টারবুরি টেলস, এটা দ্বারা আমি তোমাদের একটা কি আইডিয়া দিলাম, যে তীর্থযাত্রীরা এই ক্যান্টারবুরি বা যে কোনো একটা জায়গায় যায়, বা তীর্থযাত্রীদের নিয়ে মেইনলি এই ঘটনাটা। তো এই যে ক্যান্টারবুরি টেলস ঘটনাটা বা ক্যান্টারবুরি টেলস যে জিনিসটা তৈরি করা হয়েছে, এইটা সম্পর্কে আমি একটা তোমাদের বেসিক ধারণা দিলাম, যে ধরো তীর্থযাত্রীরা এই যে ক্যান্টারবুরি নামক একটা জায়গায় যায়, এইটা নিয়েই বেসিক্যালি এই গ্রন্থটা বা এই কাজটা করা হয়েছে, ঠিক আছে। তো এই জিনিসটাই হচ্ছে এই যে প্রলগের উদাহরণ। তো দেখো ক্যান্টারবুরিটা আসলে কি রকমের একটা জিনিস সেটা দেখো, এই যে এটা বলা হয় ক্যান্টারবুরি সিটি। তো এটার বেসিক কাহিনী এটাই ছিল, যে কিছু তীর্থযাত্রী বা পিলগ্রাম, যেটাকে তোমরা এইভাবে দেখো, পিলগ্রাম, পিলগ্রাম যেটাকে তোমরা PILGRIM, তো এই যে পিলগ্রাম বা পিলগ্রিম যেটাই তোমরা বলো, সেই পিলগ্রাম বা পিলগ্রিম যারা আসলে তীর্থযাত্রী আছে, এই তীর্থযাত্রীরা এই সিটিটাতে কিভাবে যাবে। তো নরমালি দেখো না, বিভিন্ন মুভি আসে না, যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করতেছে, করার সময় কিছু ঘটনা ঘটতেছে বা ইভেন্ট হচ্ছে। তো ওই জিনিসগুলাই আসলে এই পুরো স্টোরিটাতে বা পুরো এই যে লেখকের যে ওয়ার্কটা আছে বা কাজটা আছে, এটাতে ফোড়ায় তোলা, মানে মানে একদম ওইটাতে এক্সপ্লেইন করা হয়েছে বা ওইটাতে তুলে ধরা হয়েছে। তো এই জিনিসটা কিন্তু নামটা দিয়েই তোমরা নরমালি বুঝতে পারতেছো, বা এই একটা জিনিস দিয়েই তোমরা এই আইডিয়াটা পাচ্ছ, বা এই যে আমি তোমাদেরকে এই জিনিসটা লেখক হিসাবে, ধরো এই বইয়ের লেখক আমি ধরো জিওফ্রি চার্সার, তো আমি জিওফ্রি চার্সার হিসাবে তোমাদেরকে এটা পরিচয় করায় দিলাম। তো এই যে একটা পরিচিতির যে ব্যাপার, ইন্ট্রোডাকশনের যে ব্যাপার, এটাকেই বলা হয় হচ্ছে প্রলগ, ঠিক আছে। প্রলগ জিনিস হচ্ছে খুবই ইজি। তো তোমরা এই জিনিসটা বুঝতে পারছো কিনা আমাকে বলো। তার মানে পরীক্ষাতে তোমাদের বেসিক্যালি এই জিনিসটা আসবে, এই যে এইখানে যে সংজ্ঞাটা আছে, যে এই স্পিচ এট বিগিনিং অফ এ প্লে, বুকস অর ফিল্ম মুভিজ দ্যাট ইন্ট্রোডিউস ইট, ইট বলতে ওই যে থিমটা বা এই যে মুভির যে কাহিনী বা যেটাই বলো, যেটা সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেইটা দ্বারা ইটকে বোঝাচ্ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে বেসিক তথ্য একদম প্রলগের, এবং পরীক্ষাতে তোমাদের এই সংজ্ঞাটা ইংরেজিতে আসবে, নট বাংলা দিয়ে, ঠিক আছে। তো এজন্য এই সংজ্ঞাটা খুব ভালোভাবে তোমার আত্মস্থ রাখতে হবে। আমি মনে করি তোমরা যদি জাস্ট মানে এই যে প্রলগের সাথে ইন্ট্রোডাকশন অফ, মানে কোনো কিছুর সাথে পরিচয় করে দেওয়া, এইটা যদি মনে রাখতে পারো, তাহলে পরীক্ষাতে যখন আসবে তখন তুমি অটোমেটিক্যালি এইটা একবার রিডিং দিলে, এই যে বিগিনিং অফ এ প্লে মানে কি, শুরুর একটা ঘটনা বা নাটকের শুরু বিষয়ে কথা বলতেছে, তো বিগিনিং আর ইন্ট্রোডাকশন তো একই জিনিস, তো এইগুলোর সাথে তোমরা কানেক্ট করতে পারবা, ঠিক আছে। তো অবশ্যই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবা।
আমি এতবার করে তোমাদের বলছি, আশা করছি তোমরা মানে একদম এইখানেই তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা যে প্রলগ মানে কি, ইন্ট্রোডাকশন অফ সামথিং বা ইন্ট্রোডাকশন অফ যাই বলো, বুক বলো, মুভি বলো বা যেটাই বলো, সেটাকে পরিচিত করে দেওয়ার যে বিষয়টা থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্রলগ। ঠিক আছে, এখন আমরা নেক্সটে চলে যাব, কারণ আমাদের হিউজ পড়াশোনা বাকি আছে। এখন দেখো এটাকে বলা হয় কি এপিলগ। আমরা যেমন প্রলগ দেখলাম, প্রলগ বলতে কি যে আমরা কোনো কিছুকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি বা ইন্ট্রোডাকশন অফ সামথিং। ঠিক আছে, এখন এপিলগটা হচ্ছে প্রলগের একদম অপোজিট। ঠিক আছে, মানে এটা শুরু আর তার মানে অপোজিট হইলে কি শেষটা হবে। তার মানে এইখানে দেখো ক্লোজিং স্পিচ, মানে এইখানে কি বলা হয়েছে যে প্রলগ এপিলগ। এপিলগ বলতে কি বোঝানো হচ্ছে, ক্লোজিং স্পিচ। আমরা প্রলগ বলতে কি বুঝছি, ইন্ট্রোডাকশন বা কোনো কিছুকে সূচনা বা কোনো কিছুর শুরু নিয়ে আলোচনা করা। সেম জিনিসের অপোজিট এইখানে, যে এপিলগ হচ্ছে ক্লোজিং স্পিচ। মানে নরমালি দেখো আমি তোমাদের একটা বাস্তবধর্মী উদাহরণ দেই। এইখানে প্রলগ বলতে আমরা ধরো তুফান সিনেমা, এখন শাকিব খানের তুফান সিনেমা বাংলাদেশে খুব ভালো চলতেছে। চলার আগে তারা কি করছে, ট্রিজার বের করছে, বিভিন্ন সংবাদ সম্মেলন করছে, তাদের মুভি কেন সেরা হতে যাচ্ছে এইগুলা বলছে। তো ওইটাকে আমরা বলতে পারি কি প্রলগ, তাই না? এখন এপিলগ বিষয়টা কি, মুভি যখন চলতেছে, ধরো তুফান মুভিটা এখন চলতেছে, শেষ হয়ে গেছে, এখন শেষ হওয়ার পরে ধরো নায়ক নায়িকারা বলতেছে যে আমরা এই জায়গাতে শুট করছি, এই জায়গাগুলাকে মানে আমাদের এই মুভিটা করার সময় এই এই জিনিসগুলা ঘটছে। তারা আসলে এই যে মুভি সম্পর্কে, মুভি শেষে তাদের যে ওই কাজগুলা করার সময় যে ঘটনাগুলা ঘটছিল বা তাদের মুভিটা নিয়ে কিছু কথা বলতেছে আমাদের উদ্দেশ্যে বা দর্শকদের উদ্দেশ্যে, সেই জিনিসটাকেই বলা হবে হচ্ছে এপিলগ। ঠিক আছে, অর্থাৎ ক্লোজিং স্পিচ কাদের উদ্দেশ্যে, আমাদের দর্শকের উদ্দেশ্যে তারা দিবে যারা ওই জিনিসটার সাথে কানেক্টেড ছিল। অর্থাৎ তোমার মুভির সাথে কানেক্টেড হইতে পারে, কোনো বইয়ের সাথে কানেক্টেড হইতে পারে, যে কোনো কিছুর সাথে কানেক্টেড ছিল। ঠিক আছে, তারা আমাদেরকে একটা ক্লোজিং স্পিচ দিচ্ছে, তো এইটাকে বলা হবে হচ্ছে এপিলগ। তো এখন দেখো পরীক্ষাতে যে মেইনলি সংজ্ঞাটা আসে, এইখানে কি বলা আছে, এ শর্ট স্পিচ। এইখানে কি বলা আছে দেখো, এ শর্ট স্পিচ এট দ্য এন্ড অফ প্লে, মানে কোন নাটকের শেষে একটা শর্ট স্পিচ দেয়া, তারপরে কোনো বইয়ের শেষে একটা শর্ট স্পিচ দেয়া, বা ফিল্ম বা মুভির যে কোনো কিছু একটা শর্ট স্পিচ দেয়া, দ্যাট কমেন্টস অন অ্যাক্টস অ্যাজ এ কনক্লুশন হোয়াট হ্যাজ হ্যাপেন্ডেড, মানে কি ঘটেছিল, ওই যে ওইটা করার সময় আমাদের সাথে কি ঘটেছিল, ওই মুভিটা করার সময়, এইগুলা আমরা একটু করে বললাম দর্শকদের উদ্দেশ্য। তো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে এপিলগ। ঠিক আছে, এখন দেখো এপিলগ সম্পর্কে আর একটু আমরা তোমাদেরকে বিস্তারিত দেখাই। এই জায়গাতে কি দেখো তোমাদের, এই যে এখানে আমি যেটা বললাম যে প্রলগ হচ্ছে বিপরীত। ঠিক আছে, কার, এপিলগের বিপরীত, অর্থাৎ একটা আরেকটার অপোজিট, একটা শুরু বোঝায় একটা শেষ বোঝায়। এইটাই হচ্ছে প্রলগ এবং এপিলগের মধ্যে বেসিক পার্থক্য এবং এইগুলা সংজ্ঞা। তো এখানে বাংলা দিয়ে লেখা আছে যে বিশেষ সমাপনী বক্তব্য, যেটা আসলে দর্শকদের উদ্দেশ্যে কারা দেয়, যারা এই নাটক, সিনেমা বা ধরো গল্প বা বই কানেক্টেড থাকে তারা দেয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে প্রলগ এবং এপিলগের মধ্যে বেসিক পার্থক্য, এবং এই দুটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তোমরা বই খুলে দেখবা এইগুলা থেকে অনেক প্রশ্ন পরীক্ষাতে আসছে। ওকে, এখন আসো মনোলগ। মনোলগ বলতে কি বোঝায়? মনোলগ বলতে বোঝায় যে কোনো কিছুকে লং স্পিচ, মানে ধরো আমরা যখন ধরো তুফান মুভি নিয়েই যেহেতু আমরা কানেক্ট করে করে পড়াবো, ঠিক আছে, ধরো আমরা তুফান মুভি নিয়েই কথা বলতেছি। এখন এই তুফান মুভির মধ্যে লং স্পিচ সব থেকে বেশি কার থাকবে তুমি বলো? অবশ্যই হিরোর থাকবে। তার মানে যে একটা ঘটনার মধ্যে বা যে ক্যারেক্টারটা আসলে লং স্পিচ প্রদান করে বা সব থেকে বড় যে ঘটনাটা যার দ্বারা আসলে ঘটানো হয়, সেই জিনিসটাকেই বলা হয় মনোলগ। অর্থাৎ কোনো কিছুকে লং স্পিচ মানে যার দায়িত্ব থাকে যে তুমি সব থেকে বেশি ডায়লগ ডেলিভারি দিবা। যেমন তুমি নর্মাল একটা যে কোনো বাংলা উপন্যাস পড়ার সময় দেখবা একটা ক্যারেক্টারকে অনেক বারবার 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 দেখানো হয়। তো ওই যে ক্যারেক্টারটাকে বারবার দেখানো হচ্ছে, সে অনেক সময় ধরে কথা বলতেছে, তার মানে ওই ক্যারেক্টারটাই কিন্তু মনোলগের মধ্যে পড়ে যায়। ঠিক আছে, আশা করি তোমরা মনোলগের একদম বেসিক কনসেপ্টটা পেয়ে গেছো। এখন দেখো অ্যাকচুয়াল কনসেপ্ট বা অ্যাকচুয়াল কোন জায়গা থেকে প্রশ্ন হয়। এইখানে কি দেয়া আছে দেখো, a long speech in a play spoken by one actor to audience that especially when alone। ঠিক আছে, মানে বিষয়টা বুঝাইছে যে যখন একটা মানে যে আসলে কথাটা বলতেছে সে আসলে একা উপস্থাপন করে অডিয়েন্সের কাছে। ঠিক আছে, অ্যালোন ভাবে। দেখো যে এ লং স্পিচ, একটা বড় সরো স্পিচ বা একটা বড় সরো প্লট, বা প্লট বলতে কি বোঝানো হয়, যে নরমালি সিনেমাকে যদি আমরা ভাগ করি, ধরো ইন্ট্রোডাকশন প্লট, মিডল প্লট, তারপরে শেষ প্লট, এই যে বিষয়গুলো এক একটা করে ভাগ আলাদা আলাদা করলাম। প্লট এই সেন্সে আলাদা, কিন্তু আমি নরমালি তোমাদের বোঝানোর সুবিধার্থে প্লট বলতেছি বা ভাগ বলতেছি।
ধরো একটা ভাগ পুরা মানে নায়ক এবং নায়িকার একটা রিলেশনের কাহিনী দেখাইলো, বা একটা হিরো হিরোইনের একটা রোমান্টিকের একটা মানে রোম্যান্সটা শুরু হওয়ার জন্য ধরো একটা তাদের কলেজের স্টোরি দেখাইলো, যে তারা ওই জায়গা থেকে তাদের লাভ স্টোরিটা শুরু হচ্ছে। তো এই যে বিষয়গুলা মানে একটা জিনিসকে ফোকাস করে যখন অ্যাকচুয়ালি ওই স্পিকার কথা বলে একটা দীর্ঘ সময় নিয়ে, সেই জিনিসটাকে বলা হবে হচ্ছে মনোলগ। যে এ লং স্পিচ ইন এ প্লে স্পোকেন বাই ওয়ান অ্যাক্টর টু অডিয়েন্স দ্যাট স্পেশালি হোয়েন অ্যালোন। ঠিক আছে, মানে ওই যখন স্পিকারটা অ্যালোন থাকে এবং সে একটা দীর্ঘ সময় নিয়ে অডিয়েন্সের উদ্দেশ্যে কথা বলে। ঠিক আছে, এটাই হচ্ছে বেসিক কথা এখানকার। এখন দেখো এই জায়গা থেকে আর কিছু বাংলা দিয়ে বলে দেওয়া আছে। আমি তোমাদেরকে যেটাই বললাম যে নাটক বা সিনেমার কোনো দৃশ্যে দর্শকের উদ্দেশ্যে অভিনেতার একক দীর্ঘ সংলাপ, নাটক সিনেমায় এগুলো আসলে যেখানে থাকে সেটাকে বলা হয় হচ্ছে মনোলগ। ঠিক আছে, তো এই তিনটা জিনিস কি তোমরা বুঝতে পারছো? এইটা কিন্তু খুবই ইজি জিনিস। ওকে, তারপরে কি দেখো ডায়লগ। দেখো এইগুলা কিন্তু তোমাদের সংজ্ঞায় পরীক্ষাতে আসবে, যা সংজ্ঞায় আসবে, উদাহরণ কিচ্ছু আসবে না। তারপরে আমি তোমাদের উদাহরণ দিচ্ছি যাতে করে বাস্তবিক অর্থে তোমরা মনে রাখতে পারো। ঠিক আছে, ইজি করার জন্য। ডায়লগ বলতে কি বোঝানো হয়? যে দুইটা বা একাধিক জিনিসের মধ্যে কথোপকথন। তার মানে একটা জিনিস বোঝো, আমরা যখন লিটারেচারের ডায়লগ পড়বো তখন কি কি বোঝাচ্ছে? যে ক্যারেক্টার, মানে লিটারেচারটা কিসের উপর ভিত্তি করে তৈরি বলো দেখি? যে ক্যারেক্টারের উপর, বিভিন্ন ক্যারেক্টার থাকে। তার মানে বিভিন্ন ক্যারেক্টারের মধ্যে যখন কথোপকথন হবে, একজন আরেকজনের সাথে কথা বলবে, এই কথোপকথন বা এই কনভারসেশনটা যেটা হবে একজন আরেকজনের সাথে, এটাকেই বলা হবে হচ্ছে ডায়লগ। তো ডায়লগের সংজ্ঞাটা আমরা একটু দেখি, যে কনভারসেশন বিটুইন ক্যারেক্টারস ইন এ বুক, প্লে, ফিল্মস আর হচ্ছে মুভিজ। তার মানে দেখো ওই তুফান সিনেমার কথাই আমরা আনি। ধরো নায়ক নায়িকা, তারপরে ভিলেন বা আদার্স যারা অ্যাক্টরস আছে, সবাই সবার সাথে কথা বলতেছে, কমিউনিকেট করতেছে, এই যে কনভারসেশন করতেছে একজন আরেকজনের সাথে, এটাকেই বলা হবে হচ্ছে ডায়লগ। ঠিক আছে, খুবই ইজি জিনিস। তোমরা জাস্ট ক্লাসটা দেখো, তাইলে আমি মনে করি যে তোমাদের এই লিটারেরি টার্ম নিয়ে তোমাদের বই পর্যন্ত খুলে দেখা লাগবে না। আমি তোমাদেরকে পিডিএফটা তো অলরেডি তোমাদেরকে দেয়া আছে, ওইখান থেকে দেখে নাও। আর এই জিনিসগুলা চাইলে তোমরা নোটও করে নিতে পারো, কোনো প্রবলেম নাই। ওকে, মানে এক ক্লাসের মধ্যেই তোমাদের সবকিছু কমপ্লিট হবে এবং দেখবা মানে ক্লাস করার পরে বই খুললে তোমাদের আর বেশি সময় লাগবে না শেষ করতে। জাস্ট আমার মনে হয় যে ক্লাসটা দেখবা, একবার জাস্ট একটা রিডিং দিবা, সেটা মনে শান্তি করার জন্য যে তুমি আসলে পড়ছো, ঠিক আছে, কোনো কিছু বাদ গেল কিনা, ভাইয়া আসলে কোনো কিছু স্কিপ করছে কিনা, এই জিনিসটা যাচাই করার জন্য। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট মোটামুটি যে জিনিসগুলো থেকে প্রশ্ন হয় সে সবগুলাই আমি তোমাদেরকে কভার করে দিব। এই জন্য তোমরা বইটা দেখতে পারো, ক্লাস দেখলেই অটোমেটিক্যালি 95% তোমার পড়া অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, এখন দেখো এই জায়গাতে কি বলা আছে। তো ওই সেম জিনিসটাই এখানে বাংলায় ট্রান্সলেট করা আছে। এখন দেখো সব থেকে প্রিয় একটা জিনিস আমার, সেটা কি বলা হয়? ড্রামাটিক মনোলজি, মানে একাকী কথন। ঠিক আছে, বলো তো দেখি ড্রামাটিক মনোলজি বাংলাদেশের কোন কবিকে বলা হয়? মানে যার কবিতাগুলো আসলে মনে হবে যে একাকী একাকী মনের গভীর থেকে বলতেছে, এইরকম টাইপের, যে একা একা কথা বলতেছে, এইরকম টাইপের, বলতে পারো কিনা? ড্রামাটিক মনোলজি, মানে মনোলজি এই টাইপের, ড্রামাটিক মনোলজি টাইপের কবিতাগুলা কার কার, দেখি তোমরা কেউ পারো কিনা? এটা কি কারো আইডিয়া আছে? এটা কিন্তু আউট অফ কোশ্চেন। আউট অফ কোশ্চেন না পারলে কোনো সমস্যা নেই, পারলে মানে মানে আমি মনে করবো যে তুমি আসলে অনেক কিছু সম্পর্কে, পুরা দুনিয়া সম্পর্কে একটা বেশ ভালো ধারণা রাখো। ঠিক আছে, ড্রামাটিক মনোলজি। আচ্ছা, তার আগে আমি একটু বুঝাই যে ড্রামাটিক মনোলজিটা কি, একাকী কথন জিনিসটা কি। দেখো, এ পোয়েম অর ফর্ম অফ পোয়েট্রি ইন হুইচ, যেখানে কি করা হয়, এ সিঙ্গেল স্পিকার স্পিকস টু এ সাইলেন্ট লিসেনার। মানে একাকী কথনটা কিভাবে হয়? দেখো, তোমাকে যে শুনতেছে, ঠিক আছে, এই যে তোমরা ধরো আমি তোমাদের যদি কমেন্ট গুলো না পড়ি, তাইলে তোমরা আমাকে এমন ভাবে আমার মনে হবে যে আমি জাস্ট বলতেছি, তোমরা যা শুনতেছো। ঠিক আছে না? তো এটাও কিন্তু এক ধরনের একাকী কথন, বা একা একা বলতেছি। মানে একাকী কথন বলতে কি, যে আমি কথা বলতেছি কিন্তু অপরজন আমার সাথে কথা বলতে পারতেছে না, এটাকেই কিন্তু একাকী কথন বলে। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এইরকম। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে যে এ পোয়েম আর হচ্ছে ফর্ম অফ পোয়েট্রি, একটা এমন এক ধরনের, এটা একটা কবিতা যেটা কি করে, এ সিঙ্গেল স্পিকার স্পিক, একটা সিঙ্গেল স্পিকার, একজন মানুষ কি করে, স্পিক কথা বলে, টু এ সাইলেন্ট লিসেনার, মানে যে আসলে সাইলেন্ট লিসেনার, বা যে আসলে খুব মানে গম্ভীর ভাবে বা ধরো খুব চুপচাপ ভাবে শুনতেছে, এমন একজনের সাথে কথা বলতেছে। তো এই জিনিসটাকে বলা হবে হচ্ছে ড্রামাটিক মনোলজি। তো ড্রামাটিক মনোলজি কাকে বলা হয় বলো দেখি? আচ্ছা, সংজ্ঞা আসবে।
জসিমউদ্দিন ফাহিম। হ্যাঁ, খুবই ভালো, ফাহিম খুব ভালো অ্যান্সার করছো। জসিমউদ্দিনকে কিন্তু হচ্ছে এই যে ড্রামাটিস্ট মনোলজিস্ট বলা হয় বাংলাদেশে, ঠিক আছে। কারণ তোমরা যদি তার জসিমউদ্দিনের যদি কবর কবিতাটা সম্পর্কে তোমরা যদি একটু পড়ে দেখো, তো ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো কবর কবিতাটা কিন্তু একটা পারফেক্ট উদাহরণ এই যে ড্রামাটিস্ট মনোলজি এইটা বোঝার জন্য। কারণ কবর কবিতাটায় উনি ওইটার মানে কবর কবিতাটা সম্পর্কে তোমাদের একটু আইডিয়া দেই। এত বড় মানে পুরা বড় তো বলা সম্ভব না, তোমরা চেষ্টা করবা জসিমউদ্দিনের কবিতাগুলা মানে ফ্রি সময় পড়ার জন্য, যখন অ্যাডমিশনে চান্স পাবা বা যে কোথাও ভার্সিটিতে চান্স পাবা, কি হবে মানে জসিমউদ্দিনের কবিতাগুলা কিন্তু কঠিন শব্দ ইউজ থাকে না, খুবই ইজি ইজি টাইপের মানে তার কবিতাগুলা থাকে। তো খুব সহজ শব্দ ইউজ করে তিনি কবিতাগুলা করছেন, এবং তিনি গ্রাম বাংলা আমাদের গ্রামীণ পরিবেশ এইগুলাকে ফোকাস করেই তার কবিতাগুলা। তো উনি ওই কবর কবিতায় আসলে তার মনের যে ব্যথা বা তার আসলে যে আত্মীয় স্বজন মারা গেছেন তাদের যে কথা, তাদের নিয়ে যে কথাবার্তা গুলা এইগুলা তার নাতির সাথে শেয়ার করে, ঠিক আছে। কিন্তু তার নাতি আসলে যা শোনে, তার নাতি ওইগুলা রিপ্লাই করতে পারে না। তার ফ্যামিলির 5 জন মেম্বার তারা হচ্ছে মারা যায়। তো ওই আঙ্গিকেই কিন্তু ওই 5 জনের দুঃখ কষ্ট বা ওই 5 জনের স্মৃতি কথা মনে করেই কিন্তু এই কবর কবিতাটা মেইনলি লেখা হয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে কবর কবিতা নিয়ে আমাদের বেশি আসলে ফোকাস দেওয়ার কিছু নাই, তোমাদের জাস্ট বোঝার জন্য আমি বললাম, কথায় কথায় অনেক কিছু জিনিস চলে আসে, ঠিক আছে। তো এইখানে দেখো এইটা, এখন এই ড্রামাটিস্ট মনোলজি যে জিনিসটা সেটা আমি তোমাকে এইখানে কি বলা আছে যে যে ধরনের কবিতায় একমাত্র বক্তা নীরব শ্রোতার কাছে তার অনুভূতি বা ভাবনা প্রকাশ করে। ওই যেটা বললাম আমি, যে বক্তা আসলে যে বলতেছে বা কথা বলতেছে যিনি, তিনি আসলে এমন ভাবে বলতেছে যে তুমি যা শুনতেছো, বক্তা যা শুনতেছে, আমি বলতেছি একাকি, সেই জিনিসটা এখানে বলা আছে। তো দেখো যেমন জসিমউদ্দিনের কবর কবিতা, ঠিক আছে। আর ইংরেজিতে তোমাদের পরীক্ষাতে এইটা আসে, খুব ভালোভাবে মাথায় রাখবা যে রবার্ট ব্রাউনকে কি বলা হয়, ড্রামাটিস্ট মনোলজিস্ট, ঠিক আছে। কারণ তিনি আসলে এই টাইপের কবিতাগুলা খুবই রচনা করছিল। তো এইটা তোমাদের পরীক্ষাতে অনেক সময় আসে, এটা মাথায় রাখো যে রবার্ট ব্রাউনকে কি কবি বলা হয়, মানে কোন ধরনের কবিতার জন্য তিনি আসলে বিখ্যাত ছিলেন। তিনি হচ্ছে ড্রামাটিস্ট মনোলজিস্ট বা ড্রামাটিস্ট মনোলজি এই টাইপের মনোলগ বা মনোলজি যেটাই বলো তোমরা, সেটার জন্য তোমরা হচ্ছে বিখ্যাত ছিলেন, ঠিক আছে। তো তার কিছু কবিতা দেখো এখানে দেওয়া আছে, মাই লাস্ট ডাসেস এন্ড অ্যান্ড্রিয়া ডেল সাত্রো, এই দুইটা হচ্ছে তার রবার্ট ব্রাউনের এই ড্রামাটিক মনোলগ, এই দুই টাইপের হচ্ছে মানে এই ড্রামাটিক মনোলগ এই টাইপের কবিতা হচ্ছে এই দুইটা, মাই লাস্ট ডাসেস আর অ্যান্ড্রিয়া ডেল সাত্রো, ঠিক আছে। এই দুইটা বিখ্যাত, তো পরীক্ষাতে অনেক সময় আসে। এই বইয়ের নাম দুইটা আসে না, বা এই কবি এই বিখ্যাত দুইটা ড্রামাটিক মনোলগের নাম আসে না, বাট এই যে রবার্ট ব্রাউনিংকে কি নামে ডাকা হয় বা তাই তিনি কিসের জন্য বিখ্যাত, এই জিনিসটা অনেক সময় পরীক্ষাতে আসে, ঠিক আছে। এখন আচ্ছা, তোমরা ক্লাসটা কি বুঝতে পারতেছো? ওকে, এমসিকিউ কিভাবে আসবে পরে ক্লাসে আসলে তো তুমি বুঝতে পারবে না, আমি প্রথমেই এইটা নিয়ে আলোচনা করছি যে এমসিকিউ কিভাবে আসবে। এমসিকিউ আসবে যার সংজ্ঞা থেকে, ঠিক আছে। যে আমি যেগুলো সংজ্ঞা পড়াচ্ছি, সংজ্ঞাগুলা কাকে মানে লিটারেচারে একটাই টপিক আছে, সেটা হইলো এই লিটারেরি টার্মের ক্ষেত্রে শুধুমাত্র একটা স্পেসিফিক টার্ম ছাড়া বাকি সবগুলাতে সংজ্ঞা আসে, যে এটা দ্বারা কি বোঝানো হয়। এজন্য সংজ্ঞাগুলা খুব ভালো করে বুঝতে হবে। সংজ্ঞা বুঝলেই তোমার এ টু জেড সবগুলা প্রশ্ন কভার হয়ে যাবে। পরীক্ষাতে আসা, ভর্তি পরীক্ষাতে আসা, যে কোনো পরীক্ষাতে আসা যত প্রশ্ন আছে সব কভার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো সলিকিউ শব্দের অর্থ কি। এখানে কি বলা আছে, টকিং টু ওয়ান সেলফ বা হচ্ছে লং স্পিচ ওয়ান সেলফ, মানে বিষয়টা কি, মানে লং সেলফ স্পিচ বিষয়টা কি রকম দেখো, যে সলিকিউ জিনিসটা কি। তোমরা যখন নাটক দেখো বা সিনেমা দেখো বা যে কোনো কিছু দেখো, দেখবা যে নায়ক বা নায়িকা যখন চিন্তা করতেছে সেই চিন্তার কথাগুলো আমরা শুনতে পাচ্ছি, বুঝতে পারছো। মানে এইটা সব থেকে ভালো উদাহরণ। ধরো যে কোনো কিছু এরকম করে ভাবতেছে, মানে উনি কিন্তু মনে মনে ভাবতেছে, একটা কথা ভাবতেছে, সেটা আমরা শুনতে পাচ্ছি। এই যে বিষয়টা, এটাই হচ্ছে সলিকিউ, ঠিক আছে। এখন সংজ্ঞাটা দেখলে তোমরা বুঝতে পারবে, মানে মনে মনে যে জিনিসটা ভাবতেছে সেটা আমরা বুঝতে পারতেছি বা শুনতে পারতেছি। এখন দেখো এই সলিকিউ এর তোমাদের সংজ্ঞাটা আমি একটু পড়ে শোনাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে কি বলা আছে দেখো, সলিকিউতে চরিত্র নিজের সাথে কথা বলে এবং যেখানে তার মনের ভাবনা প্রতিধ্বনিত হয় এবং শ্রোতা বা পাঠক হিসাবে আমরা সেটা শুনতে পাই, ঠিক আছে। মানে যারা শ্রোতা তারা কিন্তু শুনতে পাবে তুমি কি ভাবতেছো, নাইলে তো নাটক সিনেমা করে আসলে লাভ নাই, ঠিক আছে। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সলিকিউ, এটা সবসময় মাথায় রাখবা। ওকে, এখন দেখো শেক্সপিয়ারের হ্যামলেটে এই যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন, অর্থাৎ এই যে
মানে হ্যামলেটের যে একটা ইয়া আছে, মানে একটা কোড আছে বা কোডেশন আছে যে টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এটা দ্বারা কি বুঝাইছে যে যে আস্কিং ওয়্যার ইট ইজ বেটার টু লিভ এন্ড ডাই, মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে যে মানে আমি নিজেকেই জিজ্ঞেস করতেছি যে আমার আসলে বেঁচে থাকা উচিত নাকি আসলে বেঁচে থাকা উচিত না। এই যে একা একা তুমি যদি নিজেকেই জিজ্ঞেস করো তাইলে কি এইভাবে বলবা? ধরো আমি আমার নিজেকে বলতেছি যে সাইন তোর কি বেঁচে থাকা উচিত নাকি বেঁচে থাকা উচিত না। এই যে স্পিচটা আমি দিলাম, এই যে কথাটা বললাম, তোমরা আমাকে একটু বলো তো এই কথাটা বা এই স্পিচটা কি জোরে বলার জিনিস না নিজেই নিজেকে বলার জিনিস? ঠিক আছে না? তো এই জিনিসগুলা, এই টাইপের জিনিসগুলা যেগুলো নিজেই নিজেকে বলা হয়, কেউ শুনতে পাবে না, অথচ কিন্তু আমরা মুভিতে শুনতে পাই। নাইলে তো নাটক বা মুভি একটা বাস্তবিক ইয়াতে আসবে না। যে দেখবা যে মানে ধরো স্পাই ধরা মুভিগুলা, স্পাই বলতে কি ধরো শত্রু বা স্পাই টাইপের যে মুভিগুলো আছে, মানে এইরকম হিরো হচ্ছে নিজে নিজে চিন্তা করতেছে, প্ল্যান চিন্তা করতেছে কিভাবে ধরবে, সেগুলো আমরা শুনতে পাচ্ছি। ঠিক আছে না? তো সেই বিষয়গুলো অর্থাৎ গোপন যে জিনিসগুলো আছে, কঠিন যে জিনিসগুলো আছে, যেগুলো আসলে মানুষের সাথে শেয়ার করা যায় না, এইগুলা যখন আমরা নিজে নিজে চিন্তা করি অ্যাজ এ অ্যাক্টর হিসাবে, তোমরা সেগুলো আবার যখন শুনতে পাও, সেইগুলাকে বলা হয় সলিকিউড। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, এতগুলা উদাহরণ দিয়ে পড়াচ্ছি। এখন দেখো ড্রামা, ড্রামা দিয়ে এই সংজ্ঞাটা মনে রাখো, এটা ডিরেক্ট পরীক্ষাতে চলে আসে। যে ড্রামা বলতে কি বোঝায়? ম্যাজিক্যাল পারফরমেন্স অন দ্য স্টেজ, মানে যেটা আসলে খুবই একটা চমকপ্রদ পারফরমেন্স হয় স্টেজের মধ্যে, সেটাকে বলা হয় হচ্ছে ড্রামা। ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে, এইটা এইটা এটা মাথায় রাখো। ওকে, এখন দেখো আমরা নেক্সটটাতে চলে যাব। ট্রাজেডি, ট্রাজেডি বলতে কি বোঝানো হয়? যে আমাদের খুবই বিপর্যয়। ট্রাজেডি শব্দের অর্থ কি? যে বিপর্যয় বা বিপদ, এই ধরনের জিনিসগুলোকে ট্রাজেডি বলে, তাই না? তো ট্রাজেডির নরমালি সংজ্ঞাটা যেরকম আমরা অর্থ জানি, সংজ্ঞাটাও ঠিক মানে সেই রকমই। যে ট্রাজেডি আসলে আমরা যখন লিটারেচার বা এই যে সংজ্ঞাগুলো বলতেছি না, এইগুলা কিন্তু সবসময় কার সাথে কানেক্ট করে পড়বা, মানে কার কথা চিন্তা করে পড়বা যখন তোমরা একটা সংজ্ঞা পড়বা? ট্রাজেডি এটা মানুষের দুঃখ কষ্ট না, কিন্তু এটা একটা মানুষ যেটা হচ্ছে বইয়ের মধ্যে থাকবে, বই বলতে কি একটা লেখার মধ্যে থাকবে, অথবা একটা কবিতার মধ্যে থাকবে, অথবা একটা সিনেমার মধ্যে থাকবে, তার মানে একটা ক্যারেক্টারকে কিন্তু বিশ্লেষণ করে এই কামগুলা। এটা সবসময় মাথায় রাখবা এইটা পড়ার সময়, যে যে কোনো একটা ক্যারেক্টারের বেসে, একটা নট আমার মানুষের বেসে, ঠিক আছে, একটা ক্যারেক্টারকে ভিত্তি করে, সেই ক্যারেক্টারটা হতে পারে মুভির ক্যারেক্টার, হইতে পারে সেটা কোনো বইয়ের ক্যারেক্টার, কোনো উপন্যাসের বা কোনো কবিতার ক্যারেক্টার, ঠিক আছে, বা কোনো একটা নাটকের ক্যারেক্টার, সেই ক্যারেক্টারকে বেস করে এই সংজ্ঞাগুলোকে আমরা কিন্তু এক্সপ্লেইন করতেছি। ঠিক আছে? তো এখানে কি দেওয়া আছে দেখো, ট্র্যাজেডি মানে হচ্ছে এ সিরিয়াস প্লে উইথ স্যাড এন্ডিং। মানে কি? যখন একটা সিরিয়াস নাটকের স্যাড এন্ডিং হয়, বিশেষ করে যখন আসলে নাটকের নায়ক মারা যায়, ঠিক আছে, যখন আসলে কি হয়, স্পেশালি ওয়ান হুইচ দ্য মেইন ক্যারেক্টার ডাইজ, অর্থাৎ যখন মেইন ক্যারেক্টারটা ডাই মানে একদম মারা যায়। তোমরা দেখবা যে কিছু কিছু নাটক বা সিনেমা আছে, যেমন তোমাদের আমি একটা মুভি বলতে পারি, DIA মেবি, দিয়া। ঠিক আছে? তোমরা অনেকে হয়তো বা এই মুভিটা দেখছো, আমি অনেক আগে দেখছিলাম, অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেট হওয়ার আগে আমি যখন এই মুভিটা মেবি দেখছিলাম, 19 সালের মুভি, ঠিক আছে, তামিল মুভি হয়তো বা মালায়ালাম ইন্ডাস্ট্রির মুভি। মালায়ালামরা কিন্তু খুবই ভালো মুভি মেক করে। তো এইটাতে কি হয়, লাস্টে গিয়ে হিরো মারা যায়। ঠিক আছে? তো এই মুভিটাকে আমরা কিন্তু একটা ট্র্যাজেডিক মুভি বলতে পারি। ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলা মাথায় রাখবা। তার মানে ট্র্যাজেডি বলতে কি বোঝায়? এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং, স্পেশালি ওয়ান হুইচ দ্য মেইন ক্যারেক্টার ডাইজ। ঠিক আছে? তো পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসবে, ডিরেক্ট তোমাকে এইভাবে বলে দিবে, এ সিরিয়াস প্লে উইথ এ স্যাড এন্ডিং। এটা দ্বারা কি বোঝানো হয়? এটা দ্বারা বোঝানো হয় ট্র্যাজেডি, ট্র্যাজেডি। অথবা বলবে ট্র্যাজেডি মিনস দিয়ে এই জায়গাটা তোমাদের অপশনের মধ্যে দেয়া থাকবে। ঠিক আছে? তার মানে বুঝতে তো এখন পারতেছো যে প্রশ্ন আসলে কিভাবে হইতে পারে। ওকে, ওকে ঠিক আছে, তোমরা জাস্ট ক্লাসটা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো হবে। তো এই দেখো ট্র্যাজেডি কিছু মানে বিখ্যাত ট্র্যাজেডির উদাহরণ দেয়া আছে এইখানে, তোমরা দেখতে পারো শেক্সপিয়ারের হ্যামলেট, কিং লিয়ার, ম্যাকবেথ, অথেলো, রোমিও জুলিয়েট, এগুলা হচ্ছে বিখ্যাত ট্র্যাজেডি। অর্থাৎ এগুলার এন্ডিং এ মোটামুটি ভালোই স্যাডনেস আছে। ঠিক আছে? তারপরে কি দেখো কমেডি। এখন কমেডি বলতে কি বোঝায়? যে কোনো কিছু মজা। তার মানে এই বিষয়টা হচ্ছে কোনো সিরিয়াস বিষয় না। আগেরটা আমরা যেমন দেখলাম সিরিয়াস বিষয় হবে, যে ট্র্যাজেডি বলতে সিরিয়াস প্লে, মানে কোনো কিছু সিরিয়াস জিনিসে। তার মানে যখন আমরা কমেডিতে আসবো তখন বিষয়টা হচ্ছে কি হবে না, সিরিয়াস হবে না, নরমাল একটা বিষয় হবে। ঠিক আছে? মানে অ্যাকচুয়াল একটা নরমাল ঘটনা, এবং ওইটা ফানি আঙ্গিকে প্রকাশ করা হবে। অর্থাৎ এটা অবশ্যই ফান হইতে হবে, হিউমেরাস হইতে হবে, হাস্যরসাত্মক হইতে হবে। তো সংজ্ঞাটা আমরা একটু যদি দেখি, এইখানে কি বলা আছে দেখো, এইখানে বলা আছে যে
এ লাইট প্লে মানে একটা হালকা প্লে, অত সিরিয়াস নাটক না। লাইট প্লে বলতে কি হালকা বা একটা নরমাল ঘটনা, যেটা আমি বললাম। অর ফিল্মস অর মুভি, যাই হোক না কেন, দ্যাট ইজ ইন্টেন্ডেড, যার মেইন উদ্দেশ্যটাই থাকে টু বি ফানি, এটাকে মজাদার করা, ইউজুয়ালি উইথ এ হ্যাপি এন্ডিং, যেটা আসলে এন্ডিংটাও খুব হ্যাপি হয়। এটা কিন্তু এন্ডিং স্যাড হয় না। যেটা ফানি জিনিস ওইটার কি মানে তোমরা যখন গোলমাল সিনেমাগুলা দেখো আর কি, ধরো অজয় দেবগানের গোলমাল, তখন কি তোমার মনে হয় যে এটা স্যাড এন্ডিং হইতে পারে? না। তো এই যে বিষয়গুলো আছে, বা হাউসফুল 1 2 3, এগুলো আমার চাইল্ডহুড এর কথা বলতেছি, তখন আমি এগুলো মুভি দেখতাম আর কি, এজন্য আমার খেয়াল আছে। এখন অনেকদিন হইলো আর কি মুভি টুভি দেখার সময় পাই না, ঠিক আছে। তো এইগুলা কিন্তু হ্যাপি এন্ডিং আছে, তো এগুলাকে বলা হয় কমেডি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা খুব ইজি জিনিস, জাস্ট দেখো। কিন্তু বইয়ে এত ইজি করে দেয়া নাই যতটা ইজিলি আমি তোমাদেরকে পড়াচ্ছি। তো শেক্সপিয়ারের কিছু আসলে এই কমেডি জাতীয় মানে কাজ আছে, সেগুলা দেখো। দ্য টেম্পেস্ট, লাভ লেবার লস্ট, অ্যাজ ইউ লাইক ইট, এগুলা হচ্ছে কমেডি, বিখ্যাত কমেডি। ওকে, তারপরে দেখো প্লট বলতে কি বোঝানো হয়। নরমালি তোমাদের তখন যখন আমি প্রথমে বললাম প্লট, তখন বলছি কিন্তু ওই প্লট আমি যে পড়াচ্ছি সেই প্লট, আর তখন যে উদাহরণ দিছি ওই প্লট কিন্তু এক না, ওটা বোঝানোর জন্য তোমাদেরকে দিছি। এখন প্লট বলতে কি বোঝায়? দ্য সিরিজ অফ ইভেন্ট, মানে একটা জিনিস মাথায় রেখো যে প্লট হইলে এমন একটা জিনিস, যে একটা নাটক বা একটা বই বা একটা সিনেমা যা করার জন্য, যেটার উপর বেস করে আসলে তৈরি হয়। যে প্রথমে তুমি একটা ধারণা নিচ্ছ যে তুমি একটা মুভি বানাবা, কোন জনরার মুভি বানাবা, ধরো তুমি সাইকোলজিক্যাল থ্রিলার মুভি বানাবা, এই যে একটা জিনিস ভাবলা, সাইকোলজিক্যাল থ্রিলার, এটাকে বলা হয় একটা এক ধরনের প্লট। এখন সাইকোলজিক্যাল থ্রিলারের তোমার আসলে কে হিরো হবে, কে ভিলেন হবে, কোন স্টোরির উপর বেস করে তৈরি হবে, এই জিনিসগুলাকে বলা হয় মেইনলি হচ্ছে ইভেন্ট, ঠিক আছে। যে দা সিরিজ অফ ইভেন্ট, দেখো একটার পর একটা আসতেছে, তুমি ভাবলা সাইকোলজিক্যাল থ্রিলার, তারপরে কি ভাবলা যে তোমার হচ্ছে হিরো কে হবে, হিরোইন কে হবে, এই ক্যারেক্টারগুলা কাকে দিয়ে পারফেক্টলি মানে রোল করানো যাবে, তো এগুলাকে বলা হয় ইভেন্ট। দা সিরিজ অফ ইভেন্ট দ্যাটস ফর্ম অর মেক আপ দা স্টোরি অফ এ প্লে, নোভেল, ফিল্মস এটসেট্রা, ঠিক আছে। মানে যে জিনিসগুলোর দ্বারা অ্যাকচুয়ালি এইটা তৈরি হয়, নোভেল, তারপরে মানে স্টোরি মানে প্লে, নোভেল বা ফিল্মস যেগুলাই তৈরি হয়, ঠিক আছে, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে সেটাকে বলা হয় হচ্ছে এক একটা জিনিসটা প্লট, ঠিক আছে। যেমন ওই নামটা সেট করলে এটা একটা প্লট, হিরোকে ভিলেনকে সেটা একটা প্লট, গল্পটা আর একটা প্লট, তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে প্লট, ঠিক আছে। তো এইটা অনেক সময় পরীক্ষাতে আসে, অ্যাক্ট ইজ এ মেজর ডিভিশন অফ প্লে, ঠিক আছে। যে প্লে বলতে আমরা কি বুঝি, নাটক, তো এই নাটকের একটা অংশ, ডিভিশন মানে কি অংশ বা পার্ট, এটাকেই বলা হয় হচ্ছে অ্যাক্ট, ঠিক আছে। এটা অনেক সময় মাথায় রাখো, এটা কিন্তু ডিরেক্ট পরীক্ষাতে আসা প্রশ্ন, যে হুইজ মানে অ্যাক্ট মিনস, এরকম করে পরীক্ষাতে দেয়া ছিল, তখন এইটাই ডিরেক্ট অপশনে দেয়া ছিল যে মেজর ডিভিশন অফ প্লে, ঠিক আছে। এই জন্য আমি তোমাদেরকে কিছু কিছু জিনিস যেগুলো আসলে মানে কনফিউজ হয়ে যাইতে পারো, সেগুলোকে এক লাইনে করে দিছি, যাতে করে তোমাদের সবকিছু কভার হয়ে যায়। ওকে, এখন আসো নেক্সট, ক্লাইম্যাক্স। তোমরা সবাই বলো যে এই জিনিসের খুবই ক্লাইম্যাক্স, হিউজ ক্লাইম্যাক্স, মানে এর ক্লাইম্যাক্স বোঝা টাফ। তো এই ক্লাইম্যাক্স বলতে কি বোঝো? নিজেরা বলো দেখি একটু, ক্লাইম্যাক্স বলতে কি বোঝো? হোয়াট ইজ ক্লাইম্যাক্স? আচ্ছা, ওকে, ক্লাইম্যাক্স তোমাদের ব্যক্তিগতভাবে কি মনে হয় ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স হোয়াট ইজ ক্লাইম্যাক্স? আচ্ছা, তোমরা বলতে বলতে আমি পরে দেখবো, আগে আগে আমি বলি ক্লাইম্যাক্স। ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়? এ ক্রাইসিস ইন ড্রামা। ক্রাইসিস বলতে কি বোঝায়? যে সংকট, মানে যখন ক্লাইম্যাক্সে আসে তখন কিন্তু নিজের আর সহ্য হয় না, মনে হয় যে আমি একটু দেখে ফেলি, পুরোটা একটু দেখে ফেলি, ঠিক আছে। মানে তুমি আর প্রেশারটা নিতে পারো না, এটাকেই বলা হয় একটা ক্লাইম্যাক্স, যে তুমি প্রায় প্রেশারটা নিতে পারতেছো না। বিশেষ করে যখন সাইকোলজিক্যাল থ্রিলার মুভিগুলো তোমরা দেখো, ঠিক আছে, তখন মনে হয় যে একটু টেনে টুনে দেখি, ঠিক আছে। এই যে প্রেশারটা, এই যে তাড়নাটা কাজ করে, এইটাই আসলে ক্লাইম্যাক্সের জন্যই তোমাদের কাজ করে। এখন দেখো ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়, যে এ ক্রাইসিস ইন ড্রামা এন্ড দ্য ক্লাইম্যাক্স, এইটা কি বোঝে? একটা প্লটের হাইয়েস্ট পজিশনটাতে নিয়ে যায় তোমাকে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষাতে আসার মতো একটা প্রশ্ন, খুব ভালো করে দেখো, ঠিক আছে, যে তোমাদের যে কোনো এই বছরে অ্যাডমিশনে আসার মতো প্রশ্ন। কারণ এই বছরে ক্লাইম্যাক্সের সাথে কিছু স্পেশাল মানে জিনিস আছে, যেমন এই যে ধরো আমাদের কোঠা আন্দোলন চলতেছে, ঠিক আছে, এখন এমন একটা প্রেসারে আছে সরকার, যে আসলে ক্লাইম্যাক্স কোন দিকে যাবে এটা কিন্তু তারাও বুঝতেছে না, ঠিক আছে। তো এই যে বিষয়গুলা, এগুলোর সাথে কিন্তু কানেক্ট করেই দেয়। তো এইখানে খুব ভালোভাবে এই দুইটা জিনিস মাথায় রাখবা, যে ক্লাইম্যাক্স বলতে কি বোঝায়?
এ ক্রাইসিস ইন ড্রামা, এটা কিন্তু একটা অপশন আসতে পারে, আবার অন্য একটা অপশনে দিতে পারে দ্য ক্লাইম্যাক্স অফ এ প্লট হ্যাপেন্স এট দ্য হাই, মানে কি এই ক্লাইম্যাক্সটা তোমাকে যে কোনো একটা প্লটের হাই পজিশনে নিয়ে যাবে, একদম শেষ পজিশনে নিয়ে যাবে, একদম অ্যাপেক্সে নিয়ে যাবে, একদম চূড়ায় নিয়ে যাবে, একদম সামিতে নিয়ে যাবে। যে প্লটটার মাধ্যমে তোমাকে এই জায়গাতে নিয়ে যাবে বা যে প্লট গুলার মাধ্যমে তোমাকে ওই হাই পজিশনে নিয়ে যাওয়া হবে বা হাই পয়েন্টে নিয়ে যাওয়া হবে, সেইগুলাকেই বলা হবে হচ্ছে ক্লাইম্যাক্স। ঠিক আছে, তার মানে কি দেখো ক্লাইম্যাক্স কিন্তু পুরো মুভিতেই থাকে না, লাস্টের দিকে কিছু প্লটে থাকে বা লাস্টের দিকে একটা প্লটে থাকে। তো আশা করি এই ক্লাইম্যাক্স সম্পর্কে তোমাদের ক্লিয়ার একটা ধারণা হয়ে গেছে। মূল বিষয়, ওকে আচ্ছা, মুহূর্ত একদম ধামাকা, ঠিক আছে, এই তো যেটা বলছে যে ধামাকা, ধামাকাকে ভালোভাবে ক্লাইম্যাক্সের সাথে কানেক্ট করানো যায়। ওকে, এখন দেখো ক্যাটাস্ট্রোফ, ক্যাটাস্ট্রোফ মানে কি, ক্যাটাস্ট্রোফ শব্দের অর্থ কি তোমরা জানো? যারা ওয়ার্ড মিনিং জানো এটার অর্থ জানবা। ক্লাইম্যাক্স শব্দের অর্থ মানে ক্যাটাস্ট্রোফ শব্দের অর্থ মানে বিধ্বস্ত হওয়া, বিপর্যয় হওয়া, ঠিক আছে, মানে একদম ডিজাস্টার টাইপের, এই জিনিসগুলোকে বলা হয় ক্যাটাস্ট্রোফ। তো এই জিনিসটা যদি তোমরা বোঝো, বিধ্বস্ত মানে একদম ধ্বংস হয়ে যাওয়ার মতো একটা জিনিস, খুবই খারাপ অবস্থা, এই রকম জিনিসগুলোকে বলা হয় ক্যাটাস্ট্রোফ। এখন এইটা যদি বোঝো তাইলে সংজ্ঞাটা ইজিলি বুঝতে পারবা। কি বলা হচ্ছে দেখো, ট্রাজেডি কনক্লুশন মানে কি, দেখো ট্রাজেডি, আমরা ট্রাজেডি সম্পর্কে তো আগে বুঝছি যে খুবই কষ্টদায়ক একটা বিষয়, সে ট্রাজেডি কনক্লুশন অর ফাইনাল ইভেন্ট অফ এ ট্রাজেডি, ঠিক আছে, ট্রাজেডিক এন্ড অফ এ ড্রামা, যা কিছু হইতে পারে, এইগুলাকে বলা হয় হচ্ছে ক্যাটাস্ট্রোফ। মানে একটা খুব মানে বেদনাদায়ক, খুবই মানে কষ্টদায়ক একটা ফিনিশিং বা একটা এন্ডিং, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটাস্ট্রোফ। ঠিক আছে, যে কোনো কিছু একটা খুবই কষ্ট দিচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে ক্যাটাস্ট্রোফ। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারছো। ওকে, মোস্ট ইন্টেন্স, আচ্ছা এক্সাইটিং মিজান, আচ্ছা আচ্ছা, মিজান মিজান খুবই ভালো করতেছে। আচ্ছা, তারপরে দেখো এইখানে কি বলা আছে, ক্যাথারসিস, ক্যাথারসিস বলতে কি বোঝানো হয়, ক্যাথারসিস বলতে কি বোঝানো হয় যে নরমালি একটা জিনিস দেখো যে আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগতভাবে একটা জিনিস আছে যে তুমি অনেক কিছু জানো বাট তুমি এক্সপ্রেস করতে পারতেছো না, ঠিক আছে, তো অনেকের কিন্তু এই ধরনের ঘটনাগুলো হয়। তো এই যে ক্যাথারসিস বলতে কি বোঝানো হয়, ক্যাথারসিস বলতে বোঝানো হয় যে তোমার মনে যা আছে তুমি তাই প্রকাশ যদি করতে পারো, তোমার যদি সবকিছু প্রকাশ করার অ্যাবিলিটি থাকে বা যদি সক্ষমতা থাকে, বা এই যে প্রসেসটা আছে সবকিছু এক্সপ্রেস করার যে প্রসেসটা, এটাকেই বলা হয় হচ্ছে ক্যাথারসিস। অর্থাৎ এক্সপ্রেস ইমোশন অর ফিলিংস, তোমার আবেগ বা তোমার ইমোশন বা তোমার ফিলিংস গুলাকে যদি তুমি টোটালি একদম ফুলফিল ভাবে এক্সপ্রেস করতে পারো, ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে ক্যাথারসিস। ঠিক আছে, এখন আমরা ক্যাথারসিসের মেইন সংজ্ঞাটা দেখব। দেখো ইংরেজিতে সংজ্ঞাগুলো পড়ার মেইন কারণ হচ্ছে পরীক্ষাতে তোমাদের ইংরেজি সংজ্ঞাগুলো আসবে, ঠিক আছে, মানে এইটা এমন একটা টপিক যেটা সংজ্ঞা তোমার মুখস্থ করতে হবে। তো আমি চেষ্টা করতেছি তোমাদেরকে জাস্ট গল্প আকারে আকারে সংজ্ঞাগুলো মাথায় ঢুকানোর জন্য, যাতে করে তোমরা খুব ভালোভাবে একদম মাথায় রাখতে পারো। তো এইখানে কি বলা আছে দেখো, পিউরিফিকেশন অফ ইমোশন মানে একদম ফুল ইমোশন, ঠিক আছে, পিউরিফিকেশন বলতে একদম বিশুদ্ধ ইমোশন, পিওর বলতে কি বোঝায়, বিশুদ্ধ, মানে একদম খাঁটি ইমোশন যেটাকে তুমি এক্সপ্রেস করতেছো। দ্য প্রসেস অফ রিলিজিং স্ট্রং ফিলিং, তার মানে কি এমন একটা প্রসেস যার মাধ্যমে তোমার স্ট্রং ফিলিং গুলা বা তোমার মনের যে ফিলিংসটা আছে এটা তুমি প্রকাশ করতে পারতেছো, এই জিনিসটাকে বলা হয় ক্যাথারসিস। ঠিক আছে, আশা করি ক্যাথারসিস নিয়ে আর কোনো প্রবলেম হবে না। ওকে, আর কোনো প্রবলেম আছে পোলাপান? ওকে, আচ্ছা, এখন দেখো মেমোইর, এটা অনেক সময় পরীক্ষাতে আসে, আর একটা টপিক এইখানে আছে ছোট করে দেয়া, এটার জন্য আলাদা আমি সেকশন করি নাই। এটা কি বলা হয় মেমোইর, মেমোইর বলতে কি বোঝানো হয়, জাস্ট মেমোরিজ, মানে মেমোরি বলতে কি বোঝানো হয়, মেমোরি বলতে কি তোমার দুই একদিনের ঘটনা না, তুমি যখন ধরো আজকে থেকে তোমার বয়স কত, এখন ধরো তোমার বয়স এই সবার 21 বা 22 বা ধরো 20 থেকে 22-এর মধ্যে সবার বয়স, ঠিক আছে, তো তুমি যখন 60 প্লাস তোমার বয়স হয়ে যাবে, ধরো আমার যখন 60 প্লাস বয়স হয়ে যাবে, আমার ধরো এরকম 65 বছর আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে আর কি, নরমালি ধরো 60 প্লাস, ধরো আমার অর্ধেক বছর শেষ, তাই না, ধরো আমি 60 বছর বা 65 বছর বা 70 বছর, সর্বোচ্চ হইলে 75 বছর বাঁচবো, তাই না, এখন ধরো আমার শেষ দিনে গিয়ে আমার এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি বা তোমাদের সাথে আমি কানেক্টেড আছি, এই যে কথাগুলো আমি মনে করবো, এইগুলাকে বলা হয় হচ্ছে ইমোশন। ঠিক আছে,
বা তোমরাও তোমাদের লাইফের বেস্ট বেস্ট জিনিসগুলোকে মনে করবা, বা তখন তুমি ধরো একা একা ভাববা, মানে কাউকে ধরো দেখলে, একটা ছোট মানুষকে দেখলে মনে করবা যে আমি এই বয়সে কি করতাম। এই যে মেমোরি, অর্থাৎ রিকল করা কোনো কিছুকে, ঠিক আছে, আগের কোনো ওল্ড জিনিসকে রিকল করা, তো সেই জিনিসকে রিকল করা গুলাকে বলা হচ্ছে মেমোরি, ঠিক আছে। অর্থাৎ প্রত্যক্ষ অভিজ্ঞতার বিবরণ, মানে এইখানে প্রত্যক্ষ অভিজ্ঞতা বলতে কি বোঝানো হচ্ছে, এই যে আমি তোমাদের সাথে ডিরেক্ট একটা অভিজ্ঞতা দিচ্ছি, তোমাদেরকে পড়াচ্ছি, এই যে আমি মনে করো বাংলা ইংরেজি দিকে যা ইচ্ছা তাই পড়াচ্ছি, আমার যা যা মনে হচ্ছে তোমাদেরকে পড়াচ্ছি, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আমার একটা প্রত্যক্ষ অভিজ্ঞতা, যে আমি একটা অ্যাডমিশন ড্রিল নামে আমার একটা কাজ ছিল, আমি তো ফিউচারে ধরো এই কাজ করব না, তাই না, ফিউচারে ধরো আমি একটা সরকারি জব করব বা যে কোনো কিছু করব, আল্লাহ আমার কপালে যা রাখছে আমি তাই করব। তো তখন আমার আসলে এই যে প্রত্যক্ষ অভিজ্ঞতা নেয়া, তোমাদের সাথে সরাসরি কানেক্টেড থেকে যে অভিজ্ঞতাটা নেয়া, এটার কথা যখন আমার মনে পড়বে, সেটাকে আমরা কার মধ্যে ফেলবো, সেটাকে আমরা মেমোরির মধ্যে ফেলবো। ওকে, আশা করি এই জিনিসটা তোমরা ইজিলি বুঝতে পারছো। এখন আসো, এনাকে কে কে চিনো বলো দেখি, এনার নাম কি? তোমরা এইদিকে, তোমরা কি দেখতে পাচ্ছ? বলো দেখি নাম কি, কে কে চিনো এই ভদ্রলোককে, কে কে চিনো? আমার মনে হয় এই ফ্রেন্ড, এই লিস্টে যারা যারা 24 জন ক্লাস করতেছো সবাই চিনো। দেখো তো চেনা যায় কিনা, আমাকে না, এইখানে দেখো। ওকে, দেখি কেউ চিনো না? শাবাশ, মিস্টার বিন, মিস্টার বিন, হ্যাঁ, মিস্টার বিনকে চিনো না কারা কারা বলো দেখি, তারা তো লাইফে কখনো হাসতে পারো নাই, ঠিক আছে। এখন একটা চিন্তা করো যে মিস্টার বিনের আসলে কাজ কি, মিস্টার বিন কিভাবে আমাদেরকে হাসায়। তিনি আসলে কোনো কথা না বলে আমাদেরকে হাসায়, অর্থাৎ তিনি এমন কিছু অঙ্গভঙ্গি করে, এমন কিছু কাজ করে, যেগুলো আমরা দেখে আমাদের হাসি পায়, তার কোনো কথা বলা কিন্তু লাগে না, ঠিক আছে। তোমরা যারা মিস্টার বিনের অভিনয় দেখছো বা মিস্টার বিনের ছোট ছোট ড্রামা দেখো বা তার মুভি জগৎ গুলা দেখছো, তোমরা কিন্তু দেখছো যে মিস্টার বিন কিন্তু কোনো কথা বলে না, বাট আমাদেরকে হাসায়। তো এই যে বিষয়টা, এটাকেই বলা হয় হচ্ছে প্যান্টোমিমি, ঠিক আছে, এটাকে বলা হয় কি প্যান্টোমিমি। প্যান্টোমিমি বলতে যে অ্যাকশন অন দ্য স্টেজ উইথাউট স্পিচ, মানে তুমি স্টেজে এমন কিছু কাজ কারবার করতেছো কথা বলা ছাড়া, ঠিক আছে। তার মানে যদি প্যান্টোমিমি কখনো আসে, মিস্টার বিনের নাম জাস্ট খেয়াল করবা, তাইলে তোমার প্যান্টোমিমি মনে হবে। যে প্যান্টোমিমি বলতে কি বোঝায়, যে কিছু অঙ্গভঙ্গি করতেছো বা কিছু অভিনয় করতেছো বা কিছু কাজ করতেছো, কোথায়, তুমি যে কোনো একটা জায়গায় কথা বলা ছাড়া, ঠিক আছে, ওটা দেখে আমরা হাসতে পারি, কাঁদতে পারি, যে কোনো কিছু করতে পারি, ঠিক আছে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে প্যান্টোমিমি। ওকে, আশা করি প্যান্টোমিমি সম্পর্কে তোমাদের আর কোনো মানে প্রবলেম নাই। এখন দেখো আর একটা সংজ্ঞা আছে, সেটাকে বলা হয় সেন্ট্রাল ক্যারেক্টার, অর যাকে আমরা হিরো বলি তাকে বলা হয় প্রোটোগনিস্ট, ঠিক আছে। এটা কিন্তু একটা স্পেসিফিক সংজ্ঞা, যে পরীক্ষাতে আসে। যে প্রোটোগনিস্ট কাকে বলে, প্রোটোগনিস্ট বলতে বোঝানো হয় যে আসলে সেন্ট্রাল ক্যারেক্টার বা যে লিডিং ক্যারেক্টার বা যে আসলে মেইন ক্যারেক্টারে থাকে বা যাকে আমরা হিরো বলি, তাকে বলা হয় প্রোটোগনিস্ট। ওকে, তারপরে আরেকটা সংজ্ঞা আছে, দেখো ম্যাকলিভিয়ান ক্যারেক্টার। মানে ম্যাকলিভিয়ান ক্যারেক্টার বলতে কি বোঝায়, যে আসলে খুবই দ্রুত ব্যক্তি, খুবই খারাপ ব্যক্তি, ঠিক আছে, বা খুবই মানে মানুষের সাথে দুই নাম্বারই করা ব্যক্তি, এইগুলাকে বলা হয় হচ্ছে ম্যাকলিভিয়ান ক্যারেক্টার। দেখবা অনেকে, আমার কাছে অনেক স্টুডেন্ট আছে যে যারা আসলে বলে যে ভাইয়া অনলাইনে আমরা অনেক কিছু দেখলাম, দেখে দেখে ভর্তি হতে হইলাম, লাস্ট পর্যন্ত ক্লাস নিল না, বা লাস্ট পর্যন্ত আসলে আমাদের এক্সপেকটেশনটা পূরণ করতে পারে নাই। তো এইগুলাকে বলা হয় হচ্ছে ম্যাকলিভিয়ান টাইপের মানুষজন, ঠিক আছে। তো এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, অর্থাৎ সেলফিশ কানিং পারসন বা দ্রুত ব্যক্তি। তারপরে কি বলা হয় মেলোড্রামা। মেলোড্রামা কি বলতে, যেগুলো একটু ভায়োলেন্স টাইপের জিনিস থাকে এবং সেন্সেশনাল থিম, মানে একদম সেন্সিটিভ এবং উত্তেজনাপূর্ণ এবং ভায়োলেন্স টাইপের যে জিনিসগুলো থাকে, সেগুলাকে বলা হয় মেলোড্রামা, মানে ড্রামা। তো পরীক্ষাতে কিন্তু দেখো, এই যে আমি ডিরেক্ট একদম লিখে দিয়েছি যে ম্যাকলিভিয়ান ক্যারেক্টার, প্রোটোগনিস্ট, মেলোড্রামা, এগুলা কিন্তু ডিরেক্ট প্রশ্ন আসে, ঠিক আছে, যে মেলোড্রামা বলতে তুমি কি বুঝো। ওকে, বা ম্যাকলিভিয়ান ক্যারেক্টার বলতে কাকে বোঝানো হয়, কোন টাইপের মানুষগুলোকে বোঝানো হয়, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জিনিসগুলা ইজিলি বুঝতে পারবা। ওকে, হ্যাঁ, চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনও, হ্যাঁ ঠিক আছে, লাইফ অফ এ চার্লি চ্যাপলিন মুভিটাও তোমরা দেখতে পারো, খুবই ভালো একটা মুভি। চার্লি চ্যাপলিন, চার্লি চ্যাপলিনও সেম কাজই করে মিস্টার বিনের মতো, ঠিক আছে। এখন দেখো রাইম, সব থেকে গুরুত্বপূর্ণ টপিক, এবং এই জায়গা থেকে জাহাঙ্গীরনগরে যারা পরীক্ষা দিবা 100% 1 নাম্বার কমন পাবা। মানে 100% বলতে 100%, এটাতে 99.99ও না। তার মানে এই একটা টপিক থেকে জাহাঙ্গীরনগর লাস্ট 10 বা 15 বছর ধরে প্রশ্ন করে আসতেছে। সিন্স কত থেকে বলা যায়, প্রায় তারা 2009-10 সাল থেকে, ঠিক আছে, 9-10 সাল থেকে এই টপিকের উপর প্রতিবার 1 নাম্বার করে প্রশ্ন দেয়। এখন এই রাইম বলতে কি বোঝায়, ছন্দ, একটা জিনিস মাথায় রাখো, ঠিক আছে।
এইখানেই একটা জিনিস যেটা আসলে সংজ্ঞা আসে না, এটা থেকে উদাহরণ আসে। পুরা এই আজকের পড়া মিলায়া যতগুলো আমি তোমাদেরকে টার্ম পড়াবো তার মধ্যে এই রাইম বাদ দিয়ে যা আছে সবগুলা সংজ্ঞা জাস্ট পরীক্ষাতে আসে। শুধুমাত্র রাইম থেকে উদাহরণ উদাহরণ পরীক্ষাতে আসে। ওকে, এখন একটা জিনিস দেখো, রাইম বলতে কি বোঝানো হয়? রাইম বলতে হচ্ছে ছড়া বা হচ্ছে অন্তমিল। অন্ত মানে কি? শেষে। মিল মানে কি? মিল মানে যে শব্দগুলা শেষে যদি মিল থাকে বা কোনো শব্দকে যদি আমরা শেষে মিল পাই, কিভাবে? উচ্চারণ করার মাধ্যমে। মানে একটা জিনিস মাথায় রাখবা, যে কোনো একটা উচ্চারণ যখন তুমি করবা এবং শেষের শব্দগুলা যদি মিল থাকে, একদম স্পেসিফিক শেষেরটা যদি মিল থাকে, সেটাকে বলা হবে রাইম। তো পরীক্ষাতে কিভাবে প্রশ্ন আসে, ধরো এরকম করে বলে দিল, আমি তোমাদেরকে দেখাবো এলাই, মানে MAD এটাকে তোমরা কিভাবে মানে উচ্চারণ করো, ঠিক আছে? এটা তোমাদের উচ্চারণ দক্ষতা যাচাই করার জন্য এই রাইম টেস্ট করা হয়, ঠিক আছে? যে তোমার আসলে একটা শব্দের বা একটা যে কোনো ওয়ার্ডের তুমি ঠিকঠাক উচ্চারণ জানো কিনা বাংলায়, এটা টেস্ট করার জন্য রাইম তোমাকে দেওয়া হয়, বা একটা ভাষার টেস্ট করার জন্য তোমাকে রাইম টেস্ট নেওয়া হয়, ঠিক আছে? তো এখন মেডকে আমরা কিভাবে জানি? নরমালি এইভাবে পড়ছি মেড। তুমি যদি এইভাবে মেডকে, এই উচ্চারণটা যদি এইভাবে পড়ো মেড, তাহলে তুমি ভুল করবা। এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে মেইড, ঠিক আছে? মেইড। ওকে, যখন তুমি এইভাবে পড়বা তখন তোমার এগুলা কারেক্ট করতে সুবিধা হবে। তার মানে তোমার পরীক্ষাতে দিতে পারে যে মেডের রাইম কি। তার মানে মেডকে যেভাবে তুমি উচ্চারণ করতেছো, আমরা কি পড়লাম যে রাইম বলতে কি বোঝায়? শেষে মিল। তার মানে এমন কিছু শব্দ থাকবে যারও শেষে এই যে ইড যুক্ত থাকবে, যেমন মেইড, ঠিক আছে? আরো একটা কিছু যুক্ত থাকবে। তো এই রকম জিনিসগুলোকে বলা হবে হচ্ছে রাইম। তো উদাহরণ আমি তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবা। এইখানে কি দেওয়া আছে? ধরো মেইড, পেইড, বুঝতে পারছো? এই জিনিসটাই হচ্ছে রাইমের অ্যাকচুয়াল উদাহরণ, মেইড থেকে পেইড। দেখো এটাকে কি বলা হয়? MAD মেইড, তারপরে PAID পেইড। ওকে, তার মানে যখন তোমরা রাইমের উদাহরণগুলো পড়বা তখন উচ্চারণগুলো খুব ভালোভাবে শিখবা, ঠিক আছে? রাইম নিয়ে যত প্রশ্ন পরীক্ষাতে আসছে, তো তোমাদের প্রায় 20 থেকে 25টা দেখবা প্রশ্ন দেয়া আছে এই রাইমের নিচে। আমাদের শিটেও আছে, মাস্টার বইও আছে, যে কোনো জায়গাতেও আছে। তো এখানে এই উচ্চারণগুলা, বাংলা উচ্চারণগুলা, এইগুলার উচ্চারণ একদম অ্যাকচুয়াল উচ্চারণ শিখবা। এরকম লিখে লিখে শিখবা যে মেড, এটা মেড না, এটা হচ্ছে মেইড, এটা পেইড, এইভাবে শিখবা, ঠিক আছে? তারপরে দেখো লাইট, ফাইট, মাইট, দেখো সবগুলোর সাথে ইট 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 শব্দের শেষে দেখো এই জায়গায় কি বলা আছে? লাইট, লাইট, ঠিক আছে? তারপরে কি? মাইট, 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 এই যে ইট ইট, তারপরে কি দেখো? তারপরে কি দেখো? ফাইট, আচ্ছা ওইটা ফাইট, ফাইট, এটা ফাইট, এটা হচ্ছে এটা, ঠিক আছে? ফাইট, এই দেখো ইট 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 সবগুলোর সাথে মিল আছে। তারপরে কি দেখো? এটা কি বলা হয়? চু, ক্রু, এই দেখো এইখানে মিল কোথায়? রস্বইয়ের সাথে। এইখানে কি? রস্বইয়ের সাথে। ওকে, ক্রু, চু, ঠিক আছে? এটাকে তোমাদেরকে তো বাংলাতে আমি শেখাইছি যে ধরো চ হুসু মানে কি? ধরো এটা কি কি বোঝায়? উ, এটা না, ই না, উ বোঝায়, ঠিক আছে? এটা কি বোঝায়? চ এবং উ এই দুইটা যুক্ত হয়ে কিন্তু এই চু হয়েছে, ঠিক আছে? ক্রুতেও সেম, ক্রুতেও। তো এই যে বিষয়টা, এটাকে বলা হয় কিন্তু রাইম। আশা করি তোমরা রাইম সম্পর্কে বুঝতে পারছো। আচ্ছা, রাইমটা বুঝতে পারছো? রাইম কিন্তু পরীক্ষাতে আসবে, রাইম কিন্তু পরীক্ষাতে আসবে, রাইম বুঝতে হবে, ঠিক আছে? মানে রাইমের জন্য একটা জিনিস মাথায় রাখবা, যে একটা উচ্চারণ যখন তুমি করবা, শেষে যদি তোর মানে শেষে যদি তার বাংলা অর্থটা যদি মিল থাকে, ঠিক আছে, সেটাই রাইম হবে। তো পরীক্ষাতে অনেক সময় দিয়ে দেয় যে কোনটার সাথে মিল আছে বা কোনটার সাথে মিল নেই, এরকমও দিয়ে দেয়। তোমরা প্রশ্ন সলভ করলে বুঝতে পারবা। জাস্ট একটা জিনিস মাথায় রাখো, যে শব্দ সময়ের শেষের অংশের উচ্চারণের মিল থাকবে। অর্থাৎ একটা শব্দের সাথে আর একটা রাইম যখন তোমাকে করতে বলবে, যেমন তোমাকে যদি পেইড এর রাইম করতে বলে, তখন তোমাকে খুঁজতে হবে এটার শেষে কি আছে? ইড। তার মানে আমার যদি অপশনে মেড থাকে, আমাকে শেষে খুঁজতে হবে যে ইড আছে কিনা। তো পরীক্ষাতে কিন্তু এই বাংলাগুলা লিখে দেওয়া থাকে না, যার কারণে কিন্তু প্রশ্নটা তোমার কাছে কঠিন হয়ে যায়। এজন্যই আমি তোমাকে বললাম, যখন প্রশ্নগুলা করবা তখন এই বাংলা উচ্চারণগুলা ভালো করে শিখবা শব্দে, এবং যখন তুমি উচ্চারণ ঠিকঠাক জানবা তখন তোমার আর পরীক্ষাতে কোনো প্রবলেম হবে না। তখন তুমি উচ্চারণ ঠিকই জানতেছো, এইভাবে লিখবা, লিখে মিল করা অ্যান্সার করে দিবা সুন্দরভাবে, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন আসো আমাদের পরেরটা কি দেখো? কাপলেট। কাপলেট বলতে কি বোঝায়? আচ্ছা, কাপলেট কার সাথে কানেক্টেড বল দেখি? কাপলেট কথা শুনে কার কথা মনে হচ্ছে? কাপলের কথা মনে হচ্ছে না? যে কাপলেট বলতেই তো কাপল বোঝাচ্ছে, তাই না? এখন এই কাপলেট আর কাপলের খুব ভালো একটা মিল আছে। সেটা কি দেখো? টু লাইনস অফ পয়েমস। এখানে কি বলা আছে দেখো? এখানে কি বলা আছে যে দেখো,
2 lines of poem or poetry of equal length and rhyme। ঠিক আছে, আমরা তো রাইম বললাম, রাইম বলতে কি বোঝায়? ছন্দ। তার মানে এমন একটা কবিতা বা কবিতার লাইন যাই হোক না কেন যেটা লেন্থ গুলা সমান হবে। ধরো একটা এই যে কবিতা, ঠিক আছে, এটা একটা কবিতা, কবিতার নামে ধরো যে কোনো একটা দিলাম, কবিতার নাম ধরো এ, ঠিক আছে। এখন আমরা ধরো এইখানে একটা লাইন লিখলাম, এইখানে একটা লাইন লিখলাম, এই এই দুইটা ধরো, এটা 1 নাম্বার লাইন, এটা 2 নাম্বার লাইন। এখন কাপলেট বলতে কি বোঝানো হচ্ছে যে দেখো ইকুয়াল লেন্থ, তার মানে ধরো এইখানে 5টা ওয়ার্ড আছে, এই 2 নাম্বারেও 5টা ওয়ার্ড থাকবে, তারপরে কি রাইম, রাইম গুলাও ঠিক থাকবে। রাইম তো তোমরা বুঝছো, আগে তো রাইম, যেমন এই যে মেইড, এইখানে কি আছে মেইড, মেইড, ঠিক আছে, এইখানে কি দেখলাম পেইড, পেইড, ধরো এরকম করে 5টা আরো আরো 3টা শব্দ আছে, তারপরে নিচেও ইড যুক্ত কোনো কিছু শব্দ থাকবে, ঠিক আছে। তার মানে এই রকম যখন মিল থাকবে, যখন ইকুয়াল লেন্থ হবে, যে এখানেও 5টা ওয়ার্ড আছে, এখানেও 5টা ওয়ার্ড আছে, রাইমও উপরে ইড রাইম যুক্ত আছে, নিচেও ইড রাইম যুক্ত আছে, এরকম যখন যুক্ত থাকবে সেইগুলাকে বলা হবে হচ্ছে কাপলেট, ঠিক আছে। আশা করি কাপলেট বা কাপল মাথায় রাখবা, কাপল, কাপল, কাপল। আচ্ছা, কাপল নিয়ে আরো একটা জিনিস দেখো, কাপল আসলে কারা হয় বলো দেখি। ধরো তুমি যদি চাও, তুমি কি বাংলাদেশের কোন টপ ক্লাস হিরোইনকে, বাংলাদেশ না, ধরো তুমি ক্যাটরিনা কাইফ, ক্যাটরিনা কাইফের তো বিয়ে শাদী হয়ে গেছে, তার কথা বলি, ধরো যে কোনো কেউ, ধরো তোমরা যাকে তুমি পছন্দ করো, ধরো তোমরা যারা ইংলিশ মুভি দেখো, ধরো গাল গ্যাদত, ঠিক আছে, নাম যারা শুনছো, ধরো তুমি গাল গ্যাদতকে পছন্দ করো, এখন তোমার লেভেল আর ওই ইংলিশ মুভি যে করে গাল গ্যাদত, ইরানি আমাদের হিরোইন, তাকে কি তুমি চাইলে তার সাথে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবা, বা তাকে গার্লফ্রেন্ড হিসাবে তুমি প্রপোজাল দেওয়ার তোমার সাহস আছে না। তার মানে এই কাপলেট যখন আসবে তখন এই জিনিসটা মাথায় রাখবা যে লেভেল একই হওয়া লাগবে, একটাই লেভেলে আসা লাগবে, আলাদা আলাদা লেভেল থাকলে হবে না। দুইজনের যখন একই পর্যায়ে থাকবা তখন সেটাই কিন্তু কাপল হিসেবে হয়। দেখবা কাপল কেমন হয় নরমালি, দেখবা এমন কি কখনো দেখছো যে প্রাইভেটে যারা পড়ে, তারা প্রাইভেটে মেয়ে পড়ে আর ছেলে ধরো কিছুই করে না, ন্যাশনালে পড়ে, ও ও মেয়ে কি ছেলের সাথে কখনো রিলেশন করবে না, ও খুঁজবে কি ও প্রাইভেটে খুঁজবে অথবা তার থেকে ভালো কিছু খুঁজবে, তার তো নিচে আসবে না, মানে লেভেল বজায় একটা রাখবে। তো এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে কাপলেট, অর্থাৎ সবকিছুর ইকুয়াল লেন্থ থাকবে, সবকিছু ইকুয়াল থাকবে, সমান সমান হইতে হবে, কম বেশি হওয়া যাবে না, এটাকে বলা হয় হচ্ছে কাপলেট, ঠিক আছে। এখন দেখো রিফ্রেইন, রিফ্রেইন শব্দের অর্থ কি, রিফ্রেইন বলতে কি বোঝায়, এইখানে কি বোঝানো হয়েছে দেখো, যে ওই কাপলের মতোই আর কি, এগুলা কাপলেটের মতোই। কি বলা আছে দেখো, রিফ্রেইন বলতে the part or line of a song or poem, ঠিক আছে, গান অথবা কবিতার ক্ষেত্রে এমন এক ধরনের লাইন বা লাইনের কিছু অংশ যেগুলাতে রিপিটেড আফটার ইজ ভার্স, মানে যেগুলা বারবার রিপিট হয়। তোমরা অনেক কবিতা পড়ার সময় দেখবা বা গান শোনার সময় দেখবা যে 4-5 লাইন হওয়ার পরে আবার নতুন করে শুরু হইলো, আবার ওই সেম লাইনটা রিপিট হইতেছে। এই যে রিপিটেশনের বিষয়গুলা, মানে একটা লাইন যখন বারবার রিপিট করা হবে, বারবার, তোমাদের পরীক্ষাতে দেখো না অনেক সময় আসে যে এই কবিতার এই লাইনটা কতবার বলা আছে এই পুরো কবিতাতে, এই যে বিষয়গুলো আছে এগুলাকে বলা হয় হচ্ছে রিফ্রেইন, মানে কতবার উচ্চারণ হচ্ছে, একটা লাইনকে যদি বারবার রিপিট করা হয় ওই রিপিটেড লাইনটাকে বলা হবে হচ্ছে রিফ্রেইন, ঠিক আছে। আশা করি রিফ্রেইন ইজিলি বুঝতে পারছো। ওকে, এখন দেখো এই যে এখানে সুন্দর করে লেখা আছে, এখন দেখো একটা জিনিস তোমাদেরকে এই জায়গায় বুঝতে হবে, তার আগে আমি তোমাদেরকে একটা জিনিস বুঝাই। আচ্ছা, 5 লাইন্স এখন না, ফিট পরে বুঝাবো তোমাদেরকে, আগে এটা দেখো। এখানে কি বলা আছে দেখো, লিমেরিক, লিমেরিক বলতে কি বোঝানো হয়, লিমেরিক বলতে কি বোঝানো হয়, এই হিউমেরাস, হিউমেরাস, হিউমেরাস বলতে অনেকেই জানো না, এটা মানে হচ্ছে হাস্য রসাত্মক, হাস্য রসাত্মক, ঠিক আছে, হাস্য রসাত্মক, ঠিক আছে, বা হাস্যকর, এই হিউমেরাস অর ফানি পোয়েম উইথ 5 লাইন্স, অর্থাৎ 5 লাইনের হাসি কবিতা। মানে তোমরা অনেকেই আছো না, অনেক পোলাপাইন আছে, যেমন আমার কিছু বন্ধু বান্ধব আছে জুনিয়রদের মনে করো 5 লাইনের এইরকম লিমেরিক পাঠায়া দেয়, ঠিক আছে। তো তারা অনেকে আবার বেশি এক্সপার্ট পোলাপান আছে, তারা আবার বলে দেয় যে তোমার জন্য আমার একটা লিমেরিক আছে, তুমি কি শুনতে চাও। এখন সে ধরো জুনিয়র মেয়ে বোঝে না, এখন ভাবে লিমেরিক কি না কি জিনিস, হয়তো বা খাবার টাবার জিনিস, বলে যে ঠিক আছে নিয়ে আসেন। তো এটা নিয়ে আমার এক খুবই ট্যালেন্টেড বন্ধুর এক কাহিনী আছে, ঠিক আছে। ও হচ্ছে, যাই হোক, বন্ধু না, মানে আমার খুব কাছের একজন ছোট ভাই বলতে পারো, ঠিক আছে। তো সে এরকম করে একজন মেয়েকে বলছে যে আমার কাছে হচ্ছে একটা
লিমেরিক আছে। তো এখন যে অপোজিট জেন্ডারকে বলছে সে বলছে যে আচ্ছা ঠিক আছে কালকে দেখা করার সময় নিয়ে আইসো, খাবো একসাথে। ঠিক আছে, তো লিমেরিক বিষয়টা কি, ধরো তুমি কাউকে কল্পনা করে বা কারো কথা ভেবে 4-5 লাইনের বা 6 লাইনের একটা ছোটখাটো একটা কবিতা তৈরি করছো, এটাকে বলা হয় লিমেরিক। ঠিক আছে, তো এটা মাথায় রাখবা যে একটা হাস্যরসাত্মক যদি কবিতার 5 লাইন বিশিষ্ট হয় বা একটা যদি কোনো কিছুর 5 লাইন বিশিষ্ট কবিতা হয় যেটা আসলে তোমার হাসি বের করবে, যেটা একটু ফানি টাইপের, এটাকে বলা হবে হচ্ছে লিমেরিক। ঠিক আছে, লিমেরিক আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে ওকে ওকে, আচ্ছা, লিমেরিক চকলেট, হ্যাঁ এরকম করে পচাবা, বন্ধু বান্ধবদেরকে একটু মজা টজা নিতে পারো। যদি কারো লিমেরিক খাওয়ানোর মতো লোকজন থাকে তাইলে খাওয়ায়া দিবা মেসেঞ্জারে প্রতিদিন একবার করে, তাইলে তোমারও ভালো লাগবে তারও ভালো লাগবে। লিমেরিক খাইলে তোমারও একটু মানে ভালো ঘুমটুম হবে, তারও ভালো ঘুমটুম হইলো। ঠিক আছে, আচ্ছা 5 লাইনের হাস্যরসাত্মক কবিতা। এখন দেখো ব্ল্যাঙ্ক ভার্স, ব্ল্যাঙ্ক ভার্স বলতে কি বোঝানো হয়, এইখানে দেখো পোয়েম হুইচ হ্যাভ নো রাইমিং ইন। ঠিক আছে, যেটা আসলে মানে কোনো রাইম নাই, অর্থাৎ ছন্দের কোনো মিল নাই। আমরা যেমন রাইমে কি বললাম যে শেষের ছন্দের মিল থাকবে, অন্তে ছন্দের হচ্ছে অন্তমিল থাকবে। তো ব্ল্যাঙ্ক ভার্স বলতে কি বোঝায় যে আসলে এর কোনো মিল নাই। তোমরা দেখবা যে অমিত্রাক্ষর ছন্দে তোমরা পড়তেছো, সে অমিত্রাক্ষর ছন্দগুলা ওগুলা শেষে কোনো ওইসব মিল টিল নাই। তো এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। তো পরীক্ষাতে কিন্তু এটা খুবই আসে। অমিত্রাক্ষর ছন্দে যেহেতু তোমাদের কিছু কবিতা আছে, এজন্য অনেক সময় এটা তোমাদেরকে টেস্ট করার জন্য দেয় যে ব্ল্যাঙ্ক ভার্স জিনিসটা তোমরা বোঝো কিনা। ইংরেজিতে যখন দেয় তখন তোমরা মানে ভাবো না ব্ল্যাঙ্ক ভার্স কি না কি হয়ে গেল। ঠিক আছে, তো এটা দ্বারা এটা মাথায় রাখবা যে পোয়েম হুইচ হ্যাভিং নো রাইমিং ইন, রাইম তো বুঝে গেছো, রাইম তো আশা করি আর কোনো প্রবলেম নাই, যে ছন্দের মিল যেটা, যে শেষে যদি ছন্দের মিল থাকে সেটাকে রাইম, তার মানে যখন ছন্দের মিল থাকবে না কোনো কবিতায় সেটাকে বলা হবে হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স। ঠিক আছে, আশা করি এই জিনিসটা একদম খুবই ভালোভাবে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, এখন দেখো প্রাইমিটার। প্রাইমিটার কাকে বলা হয়, যে নরমাল একটা জিনিস, যে পোয়েমে আসলে যদি 3 ফিটের একটা জিনিস থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমিটার। এখন ফিট জিনিসটা কি এটাই তখন তোমাদেরকে বোঝাইতে যাচ্ছিলাম। তো ফিট আমরা একটু পরে বুঝবো, জাস্ট ফিটটা মাথা থেকে বের করে দাও, ফিট জাস্ট মনে রাখো ফিট ফিট। ঠিক আছে, আমি বুঝাচ্ছি একটু পরে। তার মানে কি দেখো, যে পোয়েমের 3টা ফিট থাকে সেটাকে বলা হয় হচ্ছে প্রাইমিটার। আরো ফিট সম্পর্কে আমার জিনিস আসবে। ঠিক আছে, এটাকে ট্রাইমিটার বলে, এটা মাথায় রাখো যে 3 ফিট বিশিষ্ট যেটা সেটাকে বলা হয় ট্রাইমিটার। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটা, এটা হচ্ছে আইএমবিক প্যারামিটার, পেন্টামিটার, আইএমবিক পেন্টামিটার, এটা উচ্চারণ কিন্তু আইএমবিক। ঠিক আছে, অনেকে এল ভাবো এটাকে, ল্যাম্বিক বলে ফেলো না, এটা আইএমবিক। ঠিক আছে, আইএমবিক, এই যে একটা আই তারপরে দেখো এম তারপরে হচ্ছে বিক, তো এটা হচ্ছে আইএমবিক পেন্টামিটার। তো আইএমবিক পেন্টামিটার জিনিসটা কি, ইচ লাইন অর্থাৎ প্রত্যেক লাইনে 5 ফিট, ফিট পরে বুঝছো, জাস্ট একটু দেখো 5টা করে ফিট থাকে। ঠিক আছে, 5 ফিট বা ফিটটাকে ওই পেন্টামিটার দ্বারা প্রকাশ করাচ্ছে, আমি পরে বুঝাচ্ছি এগুলা, জাস্ট একটু দেখো যে ইচ লাইন কনসিস্ট অফ 5 ফিট দ্যাট ইজ 10 সিলেবাল, 5 শর্ট এন্ড হচ্ছে 5 লং। তো তোমরা সবাই তো সিলেবাস বোঝো, যে ইংরেজিতে সিলেবাল কাকে বলে, যে মানে তোমাদেরকে আমি পড়াইছিলাম না যে অক্ষর কাকে বলে, মানে অক্ষর কাকে বলে, একটা শব্দকে আমরা যতবার উচ্চারণ করি। তো সিলেবাল জিনিসটাও এরকম, যে একটা শব্দকে আমরা যতবার উচ্চারণ করতেছি ভাউয়েলকে কানেক্ট করে। ঠিক আছে, তো এটাকেই তো মেইনলি সিলেবাল বলে। তার মানে একটা জিনিস দেখো, যে এইখানে কি বলছে যে 5টা ফিট থাকবে এবং এইগুলার 10টা সিলেবাল থাকবে এবং 5টা শর্ট হবে এবং 5টা লং হবে, এই জিনিসটাকে বলা হয় আইএমবিক পার্ট। তোমরা জাস্ট এই জায়গাতে দেখো, আমি শর্ট, ফুল, তারপরে সিলেবাল, তারপরে হচ্ছে ফিট সবগুলাই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। জাস্ট এই জায়গাটা সংজ্ঞা দেখো, যে আইএমবিক পেন্টামিটার বলতে বোঝানো হয় যে ইচ লাইন, প্রত্যেক লাইনে 5টা ফিট থাকবে এবং ওগুলা 10টা সিলেবাল থাকবে এবং 5টা শর্ট এবং 5টা লং সিলেবাল হবে এই 10টা সিলেবালের মধ্যে। ঠিক আছে, সিলেবালসের মধ্যে। ওকে, এখন দেখো যেমন এই যে এইখানে দেয়া আছে যে শেক্সপিয়ারের আর কি, শেক্সপিয়ার তার নাটকগুলোতে এই আইএমবিক পেন্টামিটার ভার্স ব্যবহার করতো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসা প্রশ্ন। ঠিক আছে, যে কে আসলে এই যে আইএমবিক পেন্টামিটার ব্যবহার করতেন বা
কার আসলে কম্পোজ গুলাতে আইএমবিক পেন্টামিটার সব থেকে বেশি ব্যবহৃত হতো। তো সেটা সবসময় মাথায় রাখবা যে শেক্সপিয়ার আসলে এই যে আইএমবিক পেন্টামিটার স্টাইলে তার নাটকগুলা বা তার যে কাজগুলো আছে এইগুলাকে তিনি রচনা করতেন, ঠিক আছে, এই আইএমবিক পেন্টামিটার। তো এগুলা তোমরা সনেটের কথা শুনছো না, তো ধরো সনেট আর এই যে আইএমবিক পেন্টামিটার এগুলো কাছাকাছি টাইপের জিনিস। তো আমি বুঝাচ্ছি, জাস্ট দেখতে বলছি। দেখো এখন আমরা ফিট গুলা বুঝলেই তোমরা ইজিলি বুঝতে পারবা। এই দেখো 5 ফিট, তোমরা কি এই জায়গাটা দেখতে পাচ্ছ? দেখো 5 ফিট, এটা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছ, ওকে। ওকে দেখো 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 দেখো, ওকে ওকে। এইখানে দেখো ফিট জিনিসটা অ্যাকচুয়ালি কি, হোয়াট ইজ দা ফিট। এই জায়গাটা আগে একটু খেয়াল করো, এইটা দেখো না, এইটা চোখ বন্ধ করো, এক চোখ খোলা রাখো এইদিকে। সেটা কি দেখো, এইখানে কি দেয়া আছে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা দেখা কি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে, সমস্যা নেই, দেখা যাচ্ছে। দেখো এইখানে একটা লাইন কি দেয়া আছে, আই হ্যাভ বিন ওয়ান অ্যাকুয়েটেড উইথ দ্য নাইট। এইখানেও সেম লাইনটা দেয়া আছে যে আই হ্যাভ বিন ওয়ান অ্যাকুয়েটেড উইথ নাইট। তার মানে কি দেখো, এই জিনিসটাতে আমরা যা যা পড়লাম যে এটাতে হচ্ছে 10 সিলেবাল থাকতে হবে, তা 5টা শর্ট 5টা লং। তো এইখানে কি দেয়া আছে দেখো, যে ইউ দ্বারা কি বোঝানো হচ্ছে, এই যে ইউ, ইউ মানে যে শব্দের উপর ইউ আছে সেটাকে বলা হয় শর্ট সিলেবাল, যেটার উপরে স্ল্যাশ আছে এই যে এটাকে বলা হয় স্ল্যাশ, সেটাকে বলা হয় হচ্ছে লং সিলেবাল, ঠিক আছে। তার মানে কি দেখো, এইখানে প্রত্যেকটা লাইন এমন ভাবে তৈরি করা হয়েছে যেখানে তোমার লং এবং শর্ট মেলায়া 10টা সিলেবাল থাকবে। যেমন কি কি দেখো, এইখানে কি দেয়া আছে যে আই, তারপরে হচ্ছে হ্যাভ, তারপরে বিন, তারপরে হচ্ছে ওয়ান, তারপরে অ্যাকুয়েন্ট, এই যে এনটি, এটা একটা, এটা অ্যাকুয়েন আর একটা এনটি, এই দুইটা আলাদা। তো এগুলাকে বলা হয় হচ্ছে মেইনলি সিলেবাল, এবং এগুলাকে বলা হয় লং সিলেবাল, মানে শর্ট সিলেবাল লং সিলেবালের সমন্বয়ে গঠিত ফিট, ঠিক আছে। তো এই যে লং সিলেবাল, শর্ট সিলেবাল, ফিট, এই জিনিসগুলাকে অ্যাকচুয়ালি তোমরা তো কখনো কবিতা লিখবা না, বা যারা আসলে লিখছে তারা এইগুলাকে ফলো করে লেখে, মানে এগুলাকে নর্মাল ভাবে তোমাদেরকে আমি বুঝাই যে এই জিনিসগুলো হচ্ছে এমন টাইপের জিনিস যে এগুলাকে বলা হয় একটা করে স্ট্রাকচার। যেমন আমরা গ্রামার সলভ করার জন্য আমাদের স্ট্রাকচার আছে না, বা ধরো গ্রামার সলভ করার জন্য আমাদের রুল আছে না, তো কবিতা লেখার জন্য কিছু রুল আছে, এই রুল গুলাকে মেইনলি বলা হয় ফিট। তো সেই ফিডে স্টাইলে এইখানে লেখা আছে, ঠিক আছে। যে এই দেখো হ্যাভ, তারপরে এই যে এইখানে দেখো সবগুলাতে এমন সিস্টেমে লেখা আছে, বোল্ড করে করে আমি দিছি। দেখো বোল্ড করা জিনিসগুলো একটু তোমরা খেয়াল করো, যে ফিট গুলা তারা কিভাবে, মানে তারা কতটা প্রখর মেধাবী ছিল যারা এই কবিতাগুলা লিখছিল, বিশেষ করে উইলিয়াম শেক্সপিয়ার। তিনি কত মেধাবী ছিল, মানে তিনি এমন ভাবে ওয়ার্ডের ইউজ করতেন যে সব ঠিকঠাক থাকবে, সব রুলে অ্যাপ্লাই হবে, এবং ওইটার একটা হিউজ সুন্দর মিনিংও আসবে, ওই কবিতার ওই লেখার একটা সুন্দর মিনিংও আসবে, দেখছো। তো এইখানে দেখো এই যে হ্যাভ একটা, ওয়ান একটা, অ্যাকুয়েন্ট একটা, উইথ একটা, নাইট একটা, কয়টা আছে 1 2 3 4 5, নিচেরটা তো দেখো 1 2 3 4 5, তুমি যেখানেই যাও 1 2 3 4 5, মানে 5টা করে তুমি পাবাই 5 ফিট, ঠিক আছে। মানে এই কবিতাগুলোয় 5টা করে ফিট থাকবেই, ঠিক আছে। এবং এই ফিট গুলাতে একটা শর্ট সিলেবাল এবং একটা লং সিলেবাল থাকবে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলোর কম্বিনেশন, এই কম্বিনেশনে কিন্তু তারা আসলে এগুলা রচনা করতো, বা তারা আসলে এই জিনিসগুলো রচনা করতো। তো ফিট জিনিসটা অনেকেই বোঝো না, এই জন্য আমি ডিরেক্ট তোমাদেরকে দেখায় দিলাম। তোমরা তো ফিট রচনা করতে পারবে না, বা আমারও ক্ষমতা নাই যে আমি ফিট স্টাইল ইউজ করে হচ্ছে মানে কবিতা লিখবো বা একটা যে কোনো কিছু লিখবো, ঠিক আছে। তো এটা কিন্তু খুবই কঠিন একটা কাজ, ফিট সবকিছু ঠিকঠাক রেখে একটা অর্থপূর্ণ একটা মিনিং বের করা একটা কবিতার বা যে কোনো একটা লেখনির এত ইজি না, ঠিক আছে। এটা খুব ভালোভাবে মাথায় রাখবে। তো এখন যদি তোমাদেরকে আমি আরেকবার এটা পড়ায় দেই, তাহলে এই জিনিসটা তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখন তোমরা এই যে ফিট জিনিসগুলো দেখতে পাইছো। তো দেখো ইচ লাইন কনসিস্ট 5 ফিট, তোমাদেরকে যেমন দেখাইলাম 5টা লাইন, মানে এক লাইনে 5টা ফিট দেখাইলাম। তো তার মানে কি, ওই যে আমরা যেটা কবিতার লাইন দেখলাম ওইটাও কিন্তু একটা এমবাবিক পেন্টামিটার, ঠিক আছে। ইমবিক পেন্টামিটার, ইমেম্বিক পেন্টামিটার, ঠিক আছে। তার মানে কি ইচ লাইন, প্রত্যেক লাইনে 5টা করে ফিট থাকবে, যেমন আমি তোমাদেরকে দেখাইলাম প্রত্যেক লাইনে 5টা করে ফিট আছে, এবং 10টা করে সিলেবাল আছে, ওই 5 ফিটে 10টা করে সিলেবাল, একটা শর্ট এবং একটা লং। এই দেখো 10টা যদি থাকে তার মানে কি দেখো, এই যে 5টা শর্ট থাকবে 5টা লং থাকবে, এইখানে 5 এইখানে 5, 5 5 মিলায় কি হয়েছে 10, ঠিক আছে। টোটাল সিলেবাল 10টা, একটা মানে 5টা শর্ট 5টা লং, এবং
ফিট থাকবে কয়টা? 5টা। তো এই রকম জিনিস নিয়ে যেটা তৈরি হবে সেটাকে বলা হবে হচ্ছে ইমামবিক পেন্টামিটার। ঠিক আছে, তো তোমাদেরকে আরো একবার দেখায় দিই, তাইলে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হবা। দেখছো এক, এইখানে দেখো, যারা দেখতে পাচ্ছ বা যারা দেখতে পাচ্ছ না পাবা, সমস্যা নাই। এইখানে কি দেয়া আছে? হ্যাভ একটা, ওয়ান একটা, 2 3 4 5, তার মানে 5টা করে আমরা ফিট পাইছি। ঠিক আছে, তো এইগুলাকে যদি আমরা সিলেবালে ভাগ করি, এই যে একটা শর্ট সিলেবাল, এই যে একটা লং, এই যে একটা শর্ট, এই যে একটা লং, এই যে একটা শর্ট, এই যে একটা লং, এই যে একটা শর্ট, এই সাইডে একটা লং, এই যে শর্ট, এই যে লং, এই যে শর্ট, এই যে লং, তার মানে কি দেখো 5টা শর্ট থাকবে, 5টা লং থাকবে, 1 2 3 4 5। আমরা প্রথমে লং গুলাকে, লং 5টা হিসাব করলাম, তারপরে কি দেখো এই যে একটা, এই যে একটা, সরি এইখানে দেখো এই যে একটা, এই যে একটা, দুইটা, তারপরে এক, তিনটা, চারটা, 5টা, আমার 5টা শর্ট 5টা লং, সবকিছু আমাদের মিলে যাচ্ছে। যখন এইরকম মিলে যাবে সেগুলাকে বলা হবে আইএমবিক পেন্টামিটার। ঠিক আছে, আইএমবিক পেন্টামিটার নিয়ে মানে তোমরা এত ইজিলি কোথাও বুঝতে পারবা না যে আইএমবিক পেন্টামিটার জিনিসটা কি। তার মানে আইএমবিক পেন্টামিটারের মধ্যে আইএমবিক পেন্টামিটারের কবিতাগুলো কেমন হইতে পারে আমি তোমাদেরকে একদম বাস্তব উদাহরণ সহ বুঝাই দিলাম। আইএমবিক পেন্টামিটার জিনিসটা কি বুঝছো? না? ওকে, পড়ার টেবিলে মন বসে না, মুখ বসে না। আচ্ছা আচ্ছা, যাই হোক, কি বলছো? সাইম ভাই নাই, পড়ার টেবিল ছাড়ি নাই। আচ্ছা, সাইম ভাই ভয় নাই। আচ্ছা, যাই হোক, খুব সুন্দর কবিতা লিখছো তোমরাও, আসলে সবাই কবি হয়ে যাচ্ছ সাহিত্য পড়তে পড়তে আমার সাথে। ওকে, ঠিক আছে, আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম, 5 ফিটে তোমাদেরকে বোঝানো গেছে। এখন দেখো সনেট, সনেট বলতে কি বোঝায়? সনেট বলতে কি বোঝায় দেখি লাবান, ক্লাস কি তোমরা আমার ক্লাস কি বোঝো? যদি প্রবলেম হয় বলবা, বুঝছো? আশা করি তো বোঝো। ওকে, আচ্ছা দেখো সনেট বলতে আমরা কি বোঝাই? নরমালি কি জানি যে 14 লাইন বিশিষ্ট, এই কালার দেখতে পাবো না, 14 লাইনের কবিতা। ঠিক আছে, নরমালি আমরা কি জানি? 14 লাইনের কবিতা সনেট। ঠিক আছে, তো তোমাদের গুচ্ছবর্তী পরীক্ষাতে তোমাদের সিনিয়র যারা আছেন তারা পরীক্ষা দিচ্ছে, তাদের কিন্তু এটা আসছিল যে সনেটে কতগুলো লাইন থাকে। ঠিক আছে, এটা 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 ইজি জিনিস, আমরা একটু অ্যাডভান্স জিনিস জানবো, সেগুলো একটু আমরা দেখার ট্রাই করি যে সনেট থেকে আমরা কি কি অ্যাকচুয়ালি জানবো। এইখানে এইখানে কি কি বলা আছে? সনেট বলতে কি বোঝায় বা সনেট কাকে বলে, এটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে। কি বলা আছে? এ লিরিক পয়েম, একটা লিরিক্যাল পয়েম অফ 14 ইমামবিক পেন্টামিটার। ইমামবিক তো আমরা বুঝলাম, তার মানে একটা দেখো সনেট যারা লেখে, যারা সনেট টাইপের কবিতা লেখে বা যারা সনেট লেখালেখি করে, তাদের কত কিছু ফলো করতে হয়। দেখছো ইমামবিক পেন্টামিটার তো আমি তোমাদেরকে দেখাইলাম যে কত কি ফলো করে। 5 ফিট থাকবে, তারপরে হচ্ছে 10 সিলেবাল থাকবে, 10 সিলেবালের মধ্যে 5টা শর্ট সিলেবাল থাকবে, 5টা আবার হচ্ছে লং সিলেবাল থাকবে। এই সবগুলা রুল মেলায়া কি তৈরি হবে? ইমামবিক পেন্টামিটার, তাই না? তার মানে এই ইমামবিক পেন্টামিটারের রুলটা কিন্তু সনেটের ক্ষেত্রে এসেও কাজ করবে। ঠিক আছে, তো সেই জিনিসটাই বলা হয়েছে। দেখো এ লিরিক পয়েম অফ 14 লাইন, একটা লিরিক্যাল পয়েম বা 14 লাইন বিশিষ্ট একটা কবিতা যেখানে ইমামবিক পেন্টামিটার স্টাইলে লেখা হয়। বুঝতে পারছো? তার মানে তোমার যদি কখনো এরকম প্রশ্ন আসে যে সনেট কাকে ফলো করে? ইমামবিক পেন্টামিটারকে। ইমামবিক পেন্টামিটার বলতে কি বোঝায়? এই যে জিনিসগুলা, 5টা ফিট থাকবে, 10টা শর্ট লাইন, মানে 10টা তোমার সিলেবাল থাকবে, ওই সিলেবালকে যদি আমরা ভাঙি 5টা শর্ট সিলেবাল, 5টা লং সিলেবাল। ঠিক আছে, এটাকে বলা হয় ইমামবিক পেন্টামিটার। তো সেই ইমামবিক পেন্টামিটারের রুল ফলো করে যখন 14 লাইন বিশিষ্ট, 14 লাইন বিশিষ্ট কোনো কবিতা লেখা হবে সেটাকে বলা হবে কি? সনেট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখো ইচ লাইন মানে ইচ লাইন, প্রত্যেকটা লাইন কন্টেইন 5 ফিট। দেখছো 5 ফিট 10 সিলেবাল, এই যে ইমামবিক পেন্টামিটারটাকেই ভেঙে দিচ্ছে যে প্রত্যেকটা লাইনে 5টা করে ফিট থাকবে, 5টা করে ফিট থাকবে, 10 সিলেবাল থাকবে, এন্ড ফিক্সড প্যাটার্ন অফ রাইম। ঠিক আছে, মানে একটা প্যাটার্ন থাকবে। রাইম, রাইম তো বুঝে গেছো। দেখছো একটা জিনিস যদি তুমি না বুঝতা, এখানে কিচ্ছু বুঝতা না, সনেট বুঝতে হলে তোমার রাইম বোঝা লাগতেছে, ফিট বোঝা লাগতেছে, ইমামবিক পেন্টামিটার বোঝা লাগতেছে, সবগুলো আমি বুঝাই দিছি। তার মানে কি দেখো যে শুধুমাত্র তোমরা নরমালি আগে কি জানতা যে 14 লাইন হইলেই সেটাকে সনেট বলা হয়, কিন্তু না, 14 লাইনের মধ্যে কি কি জিনিস থাকতে হবে? মাস্ট থাকতে হবে কি? ইমামবিক পেন্টামিটার রুল। ইমামবিক পেন্টামিটার রুল যখন আসে তখন কত কত থাকবে? 5টা ফিট থাকবে, 10টা সিলেবাল থাকবে, এবং
একটা ফিক্সড প্যাটার্ন থাকবে কার উপরে? রাইমের উপরে। রাইম বলতে কি বোঝায়? যে অন্তমিল, অর্থাৎ শব্দের শেষে মিল। ঠিক আছে, রাইম যেটা তোমাদেরকে আমি বুঝাইলাম, তো সেই রাইমটা থাকতে হবে। তারপরে কি দেখো, অফেন এন্ডিং উইথ রাইম কাপলেট। ঠিক আছে, অনেক সময় এই রাইম যেগুলো আছে সেগুলার হচ্ছে কাপল টাইপের মিল থাকবে। কাপলেটও কিন্তু আমি তোমাদেরকে বুঝাইছি। ঠিক আছে, দেখছো? তার মানে তোমাদের পরীক্ষাতে আমি হইলে কি প্রশ্ন করতাম সনেট নিয়ে, বলো দেখি? আমি হইলে প্রশ্ন করতাম যে ধরো এ সনেট সনেট হ্যাজ, একটা সনেটের মধ্যে কি কি থাকে, তখন আমি এরকম করে দিতাম যে এক নম্বরে ধরো দিতাম পেন্টামিটার, পেন্টামিটার। 2 নম্বরে ধরো দিতাম রাইম, কি দিতাম? আর এইচ ওয়াই এম ই, রাইম। 3 নম্বরে দিতাম ধরো কাপলেট, কাপলেট। ঠিক আছে, এবং 4 নম্বরে দিয়ে দিতাম যে অল অফ অ্যাবভ। ঠিক আছে, অ্যাবভ মানে উপরের সবগুলাই। ঠিক আছে, গভীর ভাবে প্রশ্ন। তার মানে তুমি যদি এই জিনিসগুলো নাই বোঝো তাইলে কিন্তু হবে না। দেখো আমি যখন জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম, ঠিক আছে, আমার তো চান্স হয়ে গেছিল আলহামদুলিল্লাহ। যেটাতে আমি 58তম হয়েছিলাম, ওই জায়গাতে এই টাইপের কিছু কোশ্চেন ছিল যেগুলা পোলাপান দেখলেই বুঝবে না যে এগুলা কি, এগুলা কি বলতেছে। তার মানে দেখো একটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমার পেন্টামিটার সম্পর্কে ধারণা রাখা লাগতেছে, রাইম সম্পর্কে ধারণা রাখা লাগতেছে, কাপলেট সম্পর্কে ধারণা রাখা লাগতেছে। তো আমি বিশ্বাস করি আমি তোমাদের যে অ্যাডভান্স লেভেলের পড়াটা পড়াচ্ছি, যে কোনো জায়গায় এত কঠিন প্রশ্ন টিচাররাও করবে না, কিন্তু আমি তোমাদের শেখাবো, যদি আসে তোমরাই শুধু জানো পারো। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রেখো। এটাকে বলা হয় হচ্ছে সনেটের মধ্যে যে জিনিসগুলো আসলে কনসিস্ট করে, বা সনেটের মধ্যে কি কি জিনিস থাকে। এখন দেখো সনেটকে আবার কয়েকটা ভাবে ভাগ করা যায়। সনেটকে মেইনলি ইতালিয়ান সনেট, যেটাকে সনেটের আবার কিছু কিছু ভাগ আছে, ইতালিয়ান, স্পেনিশ, আরো বিভিন্ন 3 প্রকারের সনেট। ঠিক আছে, ওই 3 প্রকারের মধ্যে 2টা ভাগ আছে, তো আমরা অত কিছু জানবো না। তোমাদের পরীক্ষাতে মেইনলি যেটা আছে যে সনেটের 2টা অংশ থাকে বা 2টা ভাগ থাকে, সেটা কি কি? একটা হচ্ছে অক্টাভ, মানে হচ্ছে অষ্টক, মানে যেটাতে 8 লাইন বিশিষ্ট সনেট থাকে। ঠিক আছে, 8 লাইন বিশিষ্ট কিন্তু সনেট থাকতে পারে যদি এই জিনিসগুলোর মিল থাকে। ঠিক আছে, তারপরে কি দেখো সেস্টেট, সেস্টেট, সেস্টেট বলতে কি ষষ্ঠক, মানে 6 লাইন বিশিষ্ট। 8 এবং 6 দুইটার কোয়ান্টিটি মেইনলি 14 লাইন হয় এবং একটা পূর্ণাঙ্গ সনেটে তৈরি হয়। ঠিক আছে, তার মানে কি দেখো যদি আমরা সনেটকে ভাঙি কি কি পাবো? সনেট, সনেটকে যদি আমরা ভাঙি, সনেট কত লাইন? 14 লাইন। 14 কে আমরা ভাঙলে কত হয়? 8 এবং 6। 8 বলতে কি বোঝায়? 8 বলতে অষ্টাক বোঝায়, অক্টাভ, অক্টাভ বোঝায়, এবং সেস্টেক বোঝায় হচ্ছে 6 বলতে। তার মানে একটা জিনিস দেখো, এই যে অক্টাভ এবং সেস্টেক, সেস্টেট, এই দুইটা মিলায় কি তৈরি হয়? সনেট তৈরি হয়। ঠিক আছে, আশা করি সনেট নিয়ে আর কোনোদিন কোনো প্রবলেম হবে না। ইম্পর্টেন্ট না, তাই না? না, খুব ইম্পর্টেন্ট। চট্টগ্রাম রাজশাহীর জন্য ইম্পর্টেন্ট না মানে তোমাদেরকে আটকাইতে পারে, তো প্রশ্ন তো দিতেই পারে, প্রশ্ন তো দিতেই পারে, প্রশ্ন তো দিতেই পারে, প্রশ্ন হতেই পারে। না, প্রশ্ন হইতে পারে, রাজশাহীতেও দিতে পারে। রাজশাহী তো কিছুদিন হইলো কঠিন প্রশ্ন করা শুরু করে দিয়েছে, তারা তো আসলে আর সহজ প্রশ্নে নাই। চট্টগ্রামও কঠিন প্রশ্ন করা শুরু করছে, দিন যত যাবে কম্পিটিশন তত বাড়বে। ঠিক আছে না? কারণ মানে পড়াশোনার যত তোমরা সুযোগ সুবিধা পাচ্ছ, আগের যারা ব্যাচ ছিল আজ থেকে 10 বছর আগে যারা পড়াশোনা করছে তারা কি এই সুযোগ পাইছে না? তাইলে যত সুযোগ পাওয়া তত প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ করে দিবে যাতে আরো পরিশ্রমী তোমরা হও। তাইলে হুট করে যদি কঠিন প্রশ্ন পারে কিছু তো করতে পারবা না। ঠিক আছে, এইগুলা মাথায় রাখো। ওকে, এখন দেখো এপিক, এপিক বলতে কি বোঝায়? মহাকাব্য। এখন বলে না যে এপিক একটা ঘটনা আছে, ঠিক আছে, যে এই মেয়েকে বিয়ে শাদী করা যাবে না, এর এপিক ঘটনা আছে। তার মানে কি ওই মেয়ের ব্যাকগ্রাউন্ড অনেক স্ট্রং, শক্তিশালী, তার ঝুলিতে অনেকগুলা লাউ কুমড়া আগে থেকে তুলে নেওয়া আছে। ঠিক আছে, তো এগুলাকে বলা হয় এপিক। এপিক বিষয়টা কি? মহাকাব্য, বা কোনো ছেলেও হইতে পারে, নট আমি মানে একদিক দিয়ে কথা বলতেছি না, ছেলেও হইতে পারে। এখন দেখো এপিক, এপিক বলতে মহাকাব্য কি বোঝায়? এ লং ন্যারেটিভ পোয়েম, একটা বিস্তারিত বা একটা বড়, একটা বর্ণনা টাইপের, একটা বড় টাইপের, একটা লম্বা টাইপের, একটা বিশাল অনেক লাইনের একটা পোয়েম, কন্টেইনিং দা হিরোইক অর হচ্ছে ব্রেভ ডিডস অফ গ্রেট ম্যান এন্ড ওমেন। অর্থাৎ মহাকাব্য বলতে কি বোঝায়? এমন একটা কবিতা যেটাতে আসলে গ্রেট বিদদের নিয়ে কথা বলা হয়। যেমন তোমাদেরকে আমি বলি, ধরো আলেকজান্ডার। ঠিক আছে, আলেকজান্ডার কি ছিল? যে পুরা
উনি একজন যোদ্ধা ছিলেন, উনি সব জায়গায় মানে একদম চষে বেড়াইতেন, পুরা পৃথিবী কাভার করে নিয়েছিলেন, এরকম টাইপের সব জায়গায় উনি যেখানে যাইতেন যেখানেই জিতে যেতেন, বীর আলেকজান্ডার। তো তাকে নিয়ে এই যে আমি তোমাদেরকে বলতেছি, এই যে বলাটা, এটাকে বলা হয় একটা এপিক, বা একটা বলা হয় হচ্ছে মানে তার যে কর্মকাণ্ড গুলা নিয়ে বললাম যে তিনি সবকিছু জয় করেন, এটাকে বলা হয় হচ্ছে এপিক। ঠিক আছে, তো এই এপিক বা বীরত্বের কাহিনী এটা দুই ভাগে ভাগ করা যায়, একটা প্রাইমারি একটা সেকেন্ডারি। এটা অনেক সময় পরীক্ষাতে আসে এবং আসছিল যে এপিককে কয় ভাবে ভাগ করা যায়, দুই ভাগে ভাগ করা যায়, এটা মাথায় রাখো। একটা ওরাল আর একটা হচ্ছে রিটেন। মানে যেটা প্রাইমারি সেটা হলো মুখে মুখে যেটা শোনা যায়, আর বীরের কাহিনী যেটা আসলে লিখে লিখে বলা হয়েছে, ওই থেকে আমরা যেটা জানতে পারি সেটাকে বলা হয় হচ্ছে সেকেন্ডারি বা লিটারেলি বা রিটেন এপিক। ঠিক আছে, এই যে লিটারেল মিনিং বলতে কি জানো? যে লিটারেল মিনিং কোনো কিছু লিটারেল মিনিং মানে হচ্ছে শাব্দিক অর্থ। ঠিক আছে, শাব্দিক অর্থ লিটারেলি দ্বারা ওইটা মনে হলো যে লিটারেল মিনিং। যদি কখনো এরকম শোনো, এটা কিন্তু আউট অফ পড়াশোনা। লিটারেল মিনিং অফ ল। ঠিক আছে, এগুলো আমরা লতে পড়ি। এটা দ্বারা কি বোঝানো হয়? লিটারেল মিনিং দ্বারা কি বোঝানো হয়? তোমাদের আমি একটা ছোট গল্প বলি। গল্পটা কি মজা বাবা, অনেক মজা বাবা, একটু মনোযোগ দাও, ঘুম টুম আসলে ঘুম ভেঙে যাবে। হ্যাঁ হ্যাঁ, এগুলা জাহাঙ্গীরনগর প্রশ্ন করে, জাহাঙ্গীরনগর মাস্ট দিবে। হ্যাঁ, জাহাঙ্গীরনগর মাস্ট দিবে। দেখো, মজার গল্প বলি। তো তোমরা হচ্ছে ইয়াপ বলে না, কি বলে, দৌলদিয়া পাটুদিয়া, আর দৌলদিয়া একটা পল্লী আছে না, যেখানে আসলে যাই হোক মানে কি বলে ওইগুলাকে, বাংলা দিয়ে ইংরেজিতে শব্দটা ভালো, বাংলাতে একটু খারাপ শোনায়। ধরো পতিতাবৃত্তি যারা করে। তো এইরকম ইংল্যান্ডে এককালে, ইংল্যান্ডে অনেক বছর আগে, ধরো আমাদের দাদাদের যুগে, আমাদের বাপ না আমাদের দাদাদের যুগে, তো কিছু নারী ছিল। ঠিক আছে, তারা আসলে পতিতাবৃত্তি করতো। তাদের আসলে করার কিছু ছিল না, তারা ধরো সামাজিক কারণে হোক বা পারিবারিক কারণে হোক বা নিজের ইচ্ছায় বলে এই কাজে জয়েন হয়েছে। তো বিষয়টা কেমন ছিল যে একটা রাস্তা ছিল, ধরো আমি তোমাদেরকে বুঝাই, একটু সময় দাও, 2-3 মিনিট মজা পাবা। লিটারাল মিনিংটা বুঝাইতে গিয়ে এরকম আসলো। ধরো এই যে একটা রাস্তা, এটা একটা রাস্তা, এটা একটা রুম, এরা হচ্ছে পতিতার রুম। ঠিক আছে, এগুলা হচ্ছে জানালা, এটা একটা জানালা, এটা একটা জানালা। ঠিক আছে, এইগুলা ধরো তাদের বারান্দা। তো কি বলা হয়েছিল, আইনে বলা হয়েছিল মানে এইরকম যাচ্ছে। এখন কি করে, মানুষ হচ্ছে রাস্তা দিয়ে হাঁটতেছে, ধরো এই যে এক্স ওয়াই জেড, এগুলো এক একটা মানুষ, এরা হচ্ছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। তো এখন পতিতারা কি করে, তারা তাদের এই যে বারান্দা, এই যে ফাঁকা জায়গা আছে, এখানে বের হয়ে বা রাস্তা দিয়ে যে মানুষগুলা যায়, এগুলোকে প্রচুর জ্বালাতন করে যে আসো, তোমরা আসো। ঠিক আছে, এইভাবে ডাকে। এখন ঝামেলাটা হয়েছে কি, এরকম যখন করে তখন একটা আইন করে দেওয়া হইলো যে পাবলিকদের ডিস্টার্ব করা যাবে না, এটা একটা দণ্ডনীয় অপরাধ। পাবলিকদের রাস্তায় এইরকম করে ধরে ধরে ডাকা যাবে না যে রুমে আসো, মানে তুমি আমার সাথে গল্প করে চা নাস্তা করে চলে যাও, এরকম করে ডাকা যাবে না। ঠিক আছে, এটা আইন করা হইলো। এখন ঝামেলাটা হয়েছে কোন জায়গায়, পতিতারা ছিল খুবই চালাক, তারা কি করছে, আইন মানছে, আইন ভঙ্গ করে নাই। তারা কি করছে, রুমের মধ্যে ঢুকছে, ঢুকে জানালা খুলে দিছে, দিয়া জানালা দিয়ে ডাকা শুরু করছে। রাস্তা থেকে জানালার দূরত্ব আবার বেশি না। ঠিক আছে, রাস্তা থেকে জানালার দূরত্ব খুবই কম, তারা ডাকা শুরু করছে যে আসো আসো আসো। এখন যখন আবার তাদেরকে বলা হইলো যে এটা তো আইন করা হয়েছে, যে তোমরা এইভাবে আইনে বলা হয়েছে যে রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদেরকে রাস্তা থেকে তোমরা ডেকে নিয়ে যাইতে পারবে না, তখন পতিতারা খুবই চালাক ছিল। তারা বলতেছিল যে আপনারা তো আইনে বলছেন যে রাস্তা দিয়ে মানুষ যাওয়ার সময় রাস্তা থেকে ডেকে নেওয়া যাবে না, আমরা তো রাস্তাতে বের হই নাই, আমরা আমাদের রুম থেকে ডাকতেছি, আমরা আমাদের জানালা খুলে দিছি, আমরা জানালা দিয়ে আমাদের খাটে শুয়ে বসে আমরা ডাকতেছি যে তোমরা আসো আমাদের সাথে চা নাস্তা করে যাও। ঠিক আছে, এরকম করে আমরা ধরো ডাকতেছি। তো এই যে বিষয়টা, এখন কোর্ট কি করবে, কোর্ট লিটারেল মিনিংটাকে দেখবে, মানে লিটারেল মিনিংটা থেকে বের হয়ে যাবে। মানে লিটারেল মিনিংটা বুঝাইতে গিয়েই তোমাদের এত সব বললাম যে এই লিটারেলি শব্দটা আসলো যখন, তখন মানে যা লেখা আছে সেটাই হচ্ছে লিটারেল মিনিং। এখন কোর্ট কি করছে পরবর্তীতে আমি তোমাদের বলি, লতে যারা পড়বে তারা এই কেসগুলো, এগুলো কিন্তু এক একটা কেস। ঠিক আছে, তো অনেক সময় অনেকে বলে না যে আইনে তো এটা বলা আছে, কিন্তু আইনের যারা একটু অপপ্রয়োগ করতে চায়, যে ধরো এটার ইন্টেনশনটা কি ছিল, এটার উদ্দেশ্যটা কি ছিল, ধরো ওই আইনটা তৈরি করার উদ্দেশ্য কি ছিল, যে যাতে করে পাবলিককে ডিস্টার্ব না করতে পারে ওই পতিতারা, তাই না, এটা কিন্তু উদ্দেশ্য ছিল।
তো ওরা কি করছে, ওরা ভাবছে যে আমাদের রাস্তা থেকে ডাকতে নিষেধ করছে, আমরা রুম থেকে ডাকবো, তার মানে আমরা আইন ভঙ্গ করলাম না। তারপরেও তুমি আইন ভঙ্গ করলা, ঠিক আছে, কারণ তুমি লিটারেল মিনিংটা জাস্ট দেখছো, ইন্টেনশনাল মিনিংটা দেখো নাই। ইন্টেনশনাল মিনিংটা ছিল যে পাবলিককে যাতে ডিস্টার্ব না করো। এখন তুমি রুম থেকে ডাকলেও ডিস্টার্ব হয়, তুমি বাইরে থেকে ডাকলেও ডিস্টার্ব হয়। এই যে দুই জায়গা থেকে ডিস্টার্ব, এই জায়গার উপর ভিত্তি করে কিন্তু পরবর্তীতে কোর্টে মানে রায় দিছে যে তুমি ডিস্টার্ব যেখান থেকেই করো, আমাদের আইন তৈরি করার মেইন উদ্দেশ্য ছিল, মানে আমাদের লিটারাল মিনিং যাই থাক, আমাদের ইন্টেনশনাল মিনিং ছিল যে তুমি যাতে ডিস্টার্ব না করতে পারো, এই জায়গা থেকে তুমি দোষী, ঠিক আছে। তো এই যে লিটারাল মিনিং, এই লিটারাল জিনিসটাই হচ্ছে এটা, অর্থাৎ লেখা যা থাকবে তাই। তো এই যে বীরত্বের কাহিনীগুলা লেখা যা থাকে তাই, আর প্রাইমারি গুলা যেগুলো আমরা মুখে শুনতে পাই, ঠিক আছে। তো যাই হোক, লতে যদি পড়ো এগুলা মজা পাবা, ঠিক আছে। আর এইখানে দেখো ক্যান্টো বলতে কি বোঝায়, এ ডিভিশন অফ এপিক। এপিকের এই যে এপিক যেটা আমরা পড়লাম, এই এপিকের একটা অংশ, ঠিক আছে, যে বীরত্বের একটা অংশ। ধরো আলেকজান্ডার বীর পুরা পৃথিবী দখল করছে, পুরা পৃথিবীর 500 দেশ দখল, মানে 500 না, ধরো 100 দেশ দখল করছে, 193 বা 94 দেশের মধ্যে 100 দেশ দখল করছে। এখন তুমি একটা দেশের ঘটনা নিয়ে বর্ণনা করলা যে আলেকজান্ডার কিভাবে ভারতবর্ষ শুধু দখল করছে, এটা বর্ণনা করলা, এই জিনিসটাকে বলা হবে হচ্ছে ক্যান্টো, ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, আচ্ছা, ওকে, ওকে, ঠিক আছে। এখন দেখো লিরিক, লিরিক পয়েম বলতে কি বোঝায়। ওকে, এখানে কি বলা আছে, লিরিক পয়েম, হোয়াট ইজ লিরিক পয়েম। লিরিক পয়েম বলতে কি বোঝানো হয়, যে এ শর্ট ন্যারেটিভ পয়েম এক্সপ্রেস ইন পার্সোনাল থটস এন্ড ইন্টেনশন ফিলিংস এ সিঙ্গেল স্পিকার। মানে একটা ছোটখাটো গল্প বা ছোটখাটো একটা কবিতা, যেটার মাধ্যমে তোমার পার্সোনাল ফিলিং গুলা তুমি এক্সপ্রেস করতে পারতেছো, এটাকেই বলা হয় হচ্ছে লিরিক, ঠিক আছে। এটা মাথায় রাখো, লিরিক নিয়ে এত বেশি কিছু জানা দরকার নেই, এটার বাংলাটা এখানে মানে উদাহরণ দেয়া আছে, এখানে দেখো যে সনেট, ইউলজি, ওডি, ড্রামাটিক মনোলজি, হিম, হিম সম্পর্কে আমরা পরে জানবো, এগুলা হচ্ছে লিরিকের মধ্যে পড়ে, লিরিক পয়েম বা লিরিকের মধ্যে পড়ে লিরিক পয়েম। ওকে, মানে ছোটখাটো জিনিস যার মাধ্যমে তোমরা আসলে নিজের থট বা নিজের চিন্তাগুলোকে এক্সপ্রেস করতে পারো, এটাকে বলা হয় হচ্ছে লিরিক পয়েম। ওকে, লিরিক পয়েমের কিছু উদাহরণ আছে, তো পরীক্ষাতে অনেক সময় আসে যে শর্ট ন্যারেটিভ পয়েম, যেটা আসলে পার্সোনাল থট গুলাকে এক্সপ্রেস করে বা পার্সোনাল থট গুলাকে বের করে দেয়, পার্সোনাল থট গুলা যার মাধ্যমে এক্সপ্রেস হয়, সেগুলাকে কি বলে, সেগুলাকে লিরিক পয়েম বলে, ঠিক আছে। এখন দেখো স্টেনজা বলতে কি বোঝায়, এ ডিভিশন অফ লিরিক পয়েম, মানে এই লিরিক পয়েমের, ধরো একটা 10 লাইনের তুমি লিরিক পয়েম লিখলা, ঠিক আছে। এখন এই 10 লাইনের মধ্যে 2 লাইন, তুমি যদি জাস্ট 2 লাইন তোমার খুব ভালো মনে হইলো, এই 2 লাইনকে ইউজ করলা, সেটাকে বলা হবে স্টেনজা, ঠিক আছে। ওই 10 লাইনটা যদি ইউজ করো, পুরোটাই যদি ইউজ করো, সেটা লিরিক পয়েম। লিরিক পয়েন্টের মধ্যে যদি কিছু অংশ ইউজ করো, সেটাকে বলা হবে হচ্ছে স্টেনজা, ঠিক আছে, এটা মাথায় রাখো। ওকে, ওকে, তারপরে কি দেখো, এলিজি। এলিজি বলতে কি বোঝায়, এলিজি বলতে শোক কবিতা। আমাদের আর 6 থেকে 7টার মতো আছে, আমাদের ক্লাস বেশিক্ষণ নাই, তোমরা দেখো, আশা করি তোমাদের আর কোনো প্রবলেম হবে না। এলিজি বলতে কি বোঝায়, শোক কবিতা। শোক কবিতা বলতে কি বোঝায়, মানে যে কবিতার মধ্য দিয়ে বা শোকের কারণে যে কবিতাগুলো লেখা হয়, এগুলাকে এলিজি বলা হয়। তো দেখো এই লিরিক পয়েম, এটা কি বলা হয়, মর্নিং, মর্নিং বানানটা দেখছো, এম ও ইউ আর এন আই এন জি, মানে হচ্ছে কিন্তু শোক, ঠিক আছে। এই লিরিক পয়েম মর্নিং, দা মর্নিং, তো এটা দ্বারা কি বোঝায়, ডেট অফ এ ইন্ডিভিজুয়াল, আর হচ্ছে কি বলা আছে, লিমেন্টিং, আচ্ছা লিমেন্টিং, আচ্ছা লিমেন্টিং এ ট্র্যাজেডিক ইনসিডেন্ট। ও আচ্ছা, ঠিক আছে, এইখানে কি বলা হয়েছে দেখো, যে এলিজি বলতে এটাই বোঝানো হচ্ছে যে একটা কোনো কিছু ডেথ বা একদম খুবই ক্ষতি হয়ে গেছে বা একদম মৃত্যু পর্যায়ে চলে গেছে এমন একটা জিনিস, এবং ওইটার উপর বেস করে, মানে ওই জিনিসটা খুবই মর্মান্তিক, ওইটার উপর বেস করে যখন কোনো পোয়েমের লিরিক লেখা হয় বা কোনো পোয়েমের লাইন লেখা হয়, সেটাকেই বলা হবে হচ্ছে ইলেজি, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে মর্মান্তিক কোনো কিছু জিনিসের উপর ভিত্তি করে যে যে গীতি কবিতায় কারো মৃত্যু বা শোকের বা কোনো মর্মান্তিক ঘটনার শোক প্রকাশ করে, দেখবা অনেকেই তাহারই পরে মনে, ঠিক আছে, এটা কিন্তু একটা বাস্তব উদাহরণ তোমার এই ইলেজি বা শোক কবিতা। তাহারই পরে মনে কি করছে সুফিয়া কামাল, তার হচ্ছে স্বামীর কথা মনে করে, তার মানে স্বামীর কথা মনে করেই কিন্তু তিনি লিখছে, তো এটা কিন্তু একটা ইলেজি টাইপের জিনিস, যে একটা মর্মান্তিক দুর্ঘটনায় তার স্বামী মারা যায় কম বয়সে, তো তার স্বামীর কথা মনে হয়, এই যে মনে করে করে লিখতেছে, তার শোকে লিখতেছে। তো আগের যুগে এরকম কবিরা এই কাজগুলো করতো, যে একজন ভালো লেখক বা একজন ভালো কবি যদি মারা যায়, তো আর একজন তাকে উদ্দেশ্য করে
বা তার প্রতি ব্যথিত হয়ে কোনো একটা ইলেজি লিখে ফেলতো, ঠিক আছে। তো এটা হচ্ছে ইলেজির উদাহরণ। তো এই দেখো এইরকম কিছু কিছু ইলেজি আছে, যেমন থমাস গ্রের ইলেজি রিটারি কি এটা হচ্ছে কান্ট্রি চার্চিয়াল, আচ্ছা চার্চিয়াল, তারপরে টেনিসনের হচ্ছে ইন মেমোরিয়াম, এগুলা অ্যাডনের এইরকম গুলা ডাব্লিউবি ইয়ার্স অ্যাডন কি বলা আছে, হ্যাঁ ওকে অ্যাডির হচ্ছে আচ্ছা ডাব্লিউবি ইয়ার্স এর মেমোরিতে লিখছে। তো এই ধরনের জিনিসগুলো একটু করে দেখবা। তো মূল কথা তোমরা ওই তাহারই পরে মনে যদি মনে রাখো তাইলে বুঝতে পারবা যে ওইটা একটা এলএজি টাইপের বা একটা এলএজি কবিতা। ওকে, এখন আসো ডাস। ডাস বলতে কি বোঝায়? ডাস বলতে বোঝায় হচ্ছে লফি সং। লফি সং এর কথা মাথায় রাখো। লফি, লফি বলতে কি বোঝানো হয়? লফি বলতে লফি, তোমরা তো অনেকে লফি শোনো, সং এর হচ্ছে লফি ভার্সন, গানের লফি ভার্সন শোনো না, সেই লফি ভার্সন গুলা কিসে? ডাজের ক্ষেত্রে, ডি আই আর জি, ডার্স, ডার্স বা ডাজ যেটাই তোমরা বলো, এই ডার্স বলতে বোঝানো হয় যে কোনো একটা স্যাড বা কোনো একটা স্যাড লফি সং। সত্যি কথা এটাই, যে কারো মৃত্যুতে যখন একটা স্যাড সং বাজানো হয়, ঠিক আছে। দেখবা অন্যান্য ধর্মে এরকম মানে অন্ত্যেষ্টি ক্রিয়া বা যখন তার দাফন, দাফন আমরা বলবো না কারণ আমাদের ধর্মে এগুলো নাই, ধরো অন্ত্যেষ্টি ক্রিয়াতেই যখন আসলে একটা স্যাড সং বাজানো হয় বা স্যাড একটা গীতি করানো হয়, এটাকে বলা হয় হচ্ছে ডান্স। যেমন এ স্লো স্যাড সং প্লেড এট ফেনারেল, মানে যখন অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় একটা স্লো স্যাড সং বাজানো হয়। স্লো বলতে কি? ওই লফি টাইপের যে সং গুলা, মানে নর্মাল যে সং গুলো হয় তার থেকে একটু স্লো হয়, এগুলা যখন বাজানো হয় সেগুলাকে বলা হয় হচ্ছে ডান্স, ঠিক আছে। তো এটা পরীক্ষাতে অনেক সময় আসে, এটা মাথায় রাখো। এখন দেখো ব্যালড। ব্যালড বলতে কি বোঝানো হয়? এখানে কি বোঝানো হয়েছে যে প্রাচীন কাহিনী সম্মিলিত গান বা হচ্ছে কবিতাকে বলা হয় হচ্ছে ব্যালড, ঠিক আছে। এখন এটা ইংরেজিতে অনেক সময় আসে এ শর্ট ন্যারেটিভ পোয়েম অর হচ্ছে রোমান্টিক ফোক সং। দেখছো অনেক সময় রোমান্টিক ফোক সং এটাও কিন্তু মানে আসে, এইটা একদম ডিরেক্ট লেখা থাকে যে ব্যালেড বলতে কি বোঝানো হয়, রোমান্টিক ফোক সং, ঠিক আছে। এটা পরীক্ষাতে কিন্তু আসছিল একবার। তারপরে কি দেখো এ শর্ট ন্যারেটিভ পোয়েম অর রোমান্টিক ফোক সং দ্যাট টেল এ স্টোরি বা এ স্টোরি ভার্স ইন ব্যালড, ঠিক আছে। মানে যেটা আসলে তোমার একটা স্টোরি বলে, যে সংটা বা যে বর্ণনাটা, ঠিক আছে, এগুলাকেই মেইনলি ব্যালেড বলা হয়। মানে গাথা, মানে গেথে গেথে তুলতেছে, একটা স্টোরি বলতেছে, ঠিক আছে। তো মেইনলি দেখবা এই ব্যালেডে হচ্ছে পুরনো, আমাদের পুরনো যে গীতি কথাগুলো আছে বা পুরনো যে কথা টথাগুলো আছে এগুলা ব্যালেডের মাধ্যমে এক্সপ্রেস করা হয়, ঠিক আছে। ওকে দিচ্ছে না, ওকে। তো দেখো এই যে কলোরিজের একটা দ্য রাইম অফ এনসিয়েন্ট ম্যারিনিয়ার, এটা হচ্ছে ব্যালেডের সব থেকে বড় উদাহরণ, ঠিক আছে। তো এই যে এনসিয়েন্ট ম্যারিনিয়ার তোমাদের কিন্তু ইংরেজি ফার্স্ট পার্ট বইয়ে মেবি আছে, গল্প আছে না? আছে। তো ওইটাতে ওই যে ওয়াটার ওয়াটার নিয়ে একটা ইয়া করা হয়েছে যে সব জায়গায় পানি, বাট আমি পানি খাইতে পারতেছি না কারণ আমি সমুদ্রের মধ্যে আছি। তো এই বিষয়গুলা কিন্তু হচ্ছে ব্যালেডের সাথে কানেক্টেড, ঠিক আছে। এখন দেখো হিম। হিম বলতে কি বোঝানো হয়? হিম বলতে বোঝানো হয় এ সং এম্বোডিং রিলিজিয়াস এন্ড হচ্ছে স্যাক্রেড ইমোশন, মানে এমন একটা গান যেটা আমাদের ধর্মীয় অনুভূতির সাথে কানেক্টেড বা ধর্মীয় গান মূল, মানে একদম ধরো আমাদের ধর্মীয় গীতি, ঠিক আছে। এই ধরনের যে জিনিসগুলা, যেমন তোমরা যদি মুসলিম ধর্মে ধর্মীয় গীতি বলো তাহলে কি বলবা? গজল, ঠিক আছে। গজলকে কিন্তু ধর্মীয় গীতি বলতে পারো। তো এই যে গজলটাকে বলা হবে হচ্ছে হিম, ঠিক আছে। এটা হচ্ছে হিমের একটা পারফেক্ট উদাহরণ, ওকে। তারপরে কি দেখো প্যারোডি। প্যারোডি বলতে কি বোঝায়? এ ফানি ইমিটেশন অফ এ পোয়েম। ইমিটেশন বলতে কি বোঝায়? বাদ দেয়া বা এরকম ইমিট করা, ঠিক আছে। তো যাই হোক একটা জিনিস মনে রাখো, এটা ডিরেক্ট মাথায় মুখস্থ করে নিও যে এ ফানি ইমিটেশন অফ পোয়েম ইজ প্যারোডি। এটা মনে হয় একবার ঢাবিতে প্রশ্ন আসছিল যে হোয়াট ইজ প্যারোডি। প্যারোডি বলতে বোঝানো হয় ফানি ইমিটেশন অফ পোয়েম, ঠিক আছে। যে একটা ফানি জিনিসের সর্বোচ্চ বা শেষ লেভেলে নিয়ে যাওয়া, যে কবিতাগুলা ফানি করতে করতে একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে যায়, ফানিরা ওর থেকে দূরে নিয়ে যাওয়া যায় না, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে প্যারোডি, ওকে। ফ্যাবল। ফ্যাবল, ফ্যাবল জিনিসটা কি? ফ্যাবল বলতে যখন আসলে গাছপালা জীবজন্তু এগুলা মানুষের মতো আচরণ করে, এই জিনিসটাকে বলা হয় ফ্যাবল। এখন গাছপালা জীবজন্তু এরা মানুষের মতো আচরণ কখন করে? আমি তোমাদের একটা কথাই বলছি যে এইটা পড়ার সময় সবসময় বাস্তবের সাথে কানেক্ট করবা না, ক্যারেক্টার সাথে কানেক্ট করবা। এখন দেখবা যে ধরো মানে বিভিন্ন দেশের কবি আছে, ধরো তারা কি করতেছে যে দুইটা গাছের মধ্যে কথোপকথন নিয়ে একটা কবিতা লিখে ফেলতেছে, তার মানে গাছ কিন্তু মানুষের মতো কথা বলতেছে বা জীবজন্তুকে তারা কবিতার মধ্যে কথা বলাইতেছে। তো এই জিনিসগুলাকে বলা হয় হচ্ছে ফ্যাবল, ঠিক আছে। তারপরে কি দেখো ফিকশন। ফিকশন রিলেটেড টু ইমাজিনেশন, মানে আমাদের কল্পনা শক্তি বা
ইমাজিন করার ক্ষমতা বা ইমাজিন করা যে বিষয়গুলো এগুলা হচ্ছে ফিকশনের সাথে কানেক্টেড, ঠিক আছে, ফিকশন। ওকে, তারপর দেখো লেজেন্ড। লেজেন্ড বলতে কি বোঝায়? এইখানে লেজেন্ড। লেজেন্ড কি? লেজেন্ড খুব ভালোভাবে মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে অনেক সময় আসছিল। লেজেন্ড, লেজেন্ডের সাথে আবার কানেক্টেড জিনিসও আছে। এইখানে কি বলা আছে? এ ভেরি ওল্ড স্টোরি ফ্রম অ্যানসিয়েন্ট টাইম অ্যাবাউট ফেমাস পিপল অ্যান্ড ইভেন্ট, নট অলওয়েজ ট্রু। বুঝছো? মানে তোমরা বলে না যে লিজেন্ড পিপল, লিজেন্ড পিপল বলতে কাকে বোঝানো হয়? দেখো এইখানে কি বলা আছে, লিজেন্ড অফ হচ্ছে রবিন হুড, তারপরে কিং আর্থার, রবার্ট ফ্রস্ট, তো এরা কিন্তু হচ্ছে আমাদের লিজেন্ড। তো লিজেন্ড বলতে তারা কিন্তু এনশিয়ান্ট টাইম, মানে আমাদের পুরনো টাইমে, এনশিয়ান্ট টাইমে তারা ফেমাস ছিল অনেক, ঠিক আছে। এই যে ফ্রম এনশিয়ান্ট টাইম অ্যাবাউট ফেমাস পিপল, মানে এনশিয়ান্ট টাইমের ফেমাস পিপল, এবং তাদেরকে নিয়ে যে গল্পগুলো আমরা শুনি সেগুলো কিন্তু সবসময় সত্য না, কারণ ওইগুলা অনেক তথ্যর মানে ভিত্তি করে চলে আসছে একজনের থেকে আর একজন, এক যুগ থেকে আর এক যুগ। তো যুগ যখন চেঞ্জ হয়েছে কথার সিস্টেমও চেঞ্জ হয়েছে, খুব বেশি তাকে উপরের দিকে উঠানো হয়েছে বা সে যা করছে তার থেকে কত কম বলা হয়েছে। তো এই জন্য সবগুলা একদম অলওয়েজ ট্রু হবে না, এটা হচ্ছে লিজেন্ডের বৈশিষ্ট্য, ঠিক আছে, যাদেরকে আমরা লিজেন্ড বললি তাদের। তারপরে মিথ কি জানো? মিথ ইজ এ লিজেন্ড, এটা কিন্তু পরীক্ষাতে একবার আসছিল, একদম ডিরেক্ট লিখে দিছিল যে মিথ বলতে কি বোঝায়। মিথ হচ্ছে লিজেন্ড, মানে মিথ এই লিজেন্ডের সাথে সরাসরি কানেক্টেড, এটা তারা এটাই বুঝাইছিল। এখন দেখো মিথের সংজ্ঞাটা কি? an ancient story about god and goddess and their mysterious activities, মানে কি বলা হয়েছে যে মিথ বলতে কি বোঝানো হয়? বলা হয় না যে এটা একটা মিথ, মানে অনেকে বল, মানে এরকম পুরনো যারা মানুষ আছে যে বলবা, মানে হিন্দু সমাজে এরকম বেশি ইউজ করা হয় যে গড এই কাজটা করছে, গডের এই পাওয়ার আছে। তো এইখানে মিথ বলতে ওই জিনিসটাকে বোঝানো হয়। দেখো যে an ancient story, মানে কিছু ancient story about god and goddess, মানে সৃষ্টিকর্তা এবং সৃষ্টিকর্তাদের। তোমরা নরমালি জানো যে যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা অনেক গড মানে, তাই না? ধরো হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারাই, আমরা তো একজনকেই মানি। তো ওই যে ওই গডের অ্যাক্টিভিটিস বা গডদের অ্যাক্টিভিটিস, যাই হোক যেটাই বলো, সেই অ্যাক্টিভিটিস গুলাকে একসাথে বলা হয় হচ্ছে মিথ, ঠিক আছে। বা তাদের যে কথাগুলা আছে, সবার যে কথাগুলা বা তাদের যে বাণীগুলা আছে, শ্লোক বলা হয় মনে হয় হিন্দু ধর্মে, আমার আসলে জানা নেই, আমাদের তো বাণী বলি আমরা, ঠিক আছে, আল্লাহর বাণী আসছে, তো তাদের মনে করে এরকম মিথ বা তাদের ধরো মানে শ্লোক আসছে এরকম বলে, তাদের কি জানি বলে, তো সেগুলাকে বলা হয় হচ্ছে মিথ, ঠিক আছে। এটা হচ্ছে মিথের একদম প্রপার বৈশিষ্ট্য। এখন দেখো মাইথোলজি। মাইথোলজি বলতে সেম ওই মিথের সাথে কানেক্টেড জিনিস। এখানে কি বলা হয়? ভেরিয়াস বিলিফ, মানে বিভিন্ন অনেক বিলিফ অ্যাবাউট গড এন্ড গডেস, মানে অনেকগুলা গড আছে, এইটা তুমি বিশ্বাস করেই কোনো কিছু কাজ করতেছো, তো এইটাকে বলা হয় হচ্ছে মাইথোলজি, মানে হচ্ছে পৌরাণিক জিনিস, পৌরাণিক জিনিসপাতি। ওকে, তারপরে কি দেখো ফিনিক্স। ফিনিক্স বলতে কি বোঝায়? ফিনিক্স ইজ এ মাইথিক্যাল বা মিথিক্যাল বার্ড, এটা রিজেনারেটিং ফ্রম অ্যাশেস। কি বলা হয় ফিনিক্স পাখিকে? কি বলা হয় যে ফিনিক্স পাখি কখনো শেষ হবে না। ফিনিক্স বলতে যে সে আসলে ছাই থেকে উৎপন্ন হয়, তার আসলে কোনো শেষ নাই, ঠিক আছে। তো এই জিনিসটাই বোঝানো হয়েছে যে ফিনিক্স বলতে কি বোঝানো হয়, যে ফিনিক্স একটা হচ্ছে মাইথিক্যাল বার্ড, মানে একটা মিথিক্যাল বলতে পৌরাণিক বা ধরো কাল্পনিক, পৌরাণিক, আমি যদি কাল্পনিক বলি তাইলে তোমরা ভালো বুঝবা, কাল্পনিক, একটা কাল্পনিক পাখি, এবং যেটা রিজেনারেট হয় কোত্থেকে? অ্যাশেস থেকে, ছাই থেকে, যেটা ছাই থেকে রিজেনারেট মানে পুনরুজ্জীবিত হইতে পারে ছাই থেকে, এটাকে বলা হয় হচ্ছে ফিনিক্স, ঠিক আছে। তো এই জিনিসটা মাথায় রাখবা, ফিনিক্সের সংজ্ঞা অনেক সময় পরীক্ষাতে আসে, যে ফিনিক্স বলতে বা ফিনিক্স পাখি বলতে কাকে বোঝায়, ফিনিক্স পাখির বৈশিষ্ট্য কি, যে যেটা রিজেনারেট হইতে পারে কোত্থেকে? অ্যাশ থেকে, অ্যাশেস থেকে, ছাই থেকে। ওকে, এইটা। তারপরে কি দেখো এপিস্টোলারি, আচ্ছা আচ্ছা কি এপিস্টোলারি, আচ্ছা এপিস্টোলারি নোভেল। ওকে, এপিস্টোলারি নোভেল বলতে কি বোঝায়? যে নোভেল বলতে আমরা কি নরমালি কি বুঝি? যে অনেক বড় বা অনেক বড় বড় লেখা থাকবে, কিন্তু এপিস্টোলারি নোভেল বলতে একটা চিঠির মতো একটা কোনো কিছু, মানে চিঠিটা আর কি, ছোট্ট একটা চিঠি, এটাকে বলা হয় এপিস্টোলারি নোভেল। তার মানে নোভেল বলতে যে সবসময় বড়ই হবে তা না, নোভেল বলতে ছোটখাটো চিঠিও হইতে পারে, ঠিক আছে। তো এই যে এপিস্টোলারি নোভেল ইজ এ ফর্ম অফ হচ্ছে লেটার, ঠিক আছে, এটাকে বলা হয় এপিস্টোলারি নোভেল। ওকে ওকে, ঠিক আছে, এখন আমরা নেক্সটে চলে যাই, আমাদের একদম শেষ দিকে আমরা চলে আসছি। অ্যালিগরি, অ্যালিগরি বলতে কি বোঝানো হয়? আচ্ছা অ্যালিগরি, ওকে, অ্যালিগরি বলতে কি বোঝানো হয়? অ্যালিগরি মানে হচ্ছে, জানো কি, অ্যালিগরি মানে হচ্ছে রূপক, ঠিক আছে, রূপক। রূপক বলতে কি বোঝানো হয়? যে তোমরা রূপক কর্মধারায় সমাজ পড়ছো, যে মন রূপ মাঝি,
রূপটা কি থাকে, লুকায়িত অবস্থায় থাকে। তার মানে অ্যালিগরিটা ওই সেম জিনিস যে কোনো একটা হিডেন মিনিং থাকবে, মানে কোনো একটা কাহিনীকে একবারে তোমাকে এক্সপ্রেস করে দিবে না বা এক্সপোজ করে দিবে না, এটার কিছু হিডেন মিনিং থাকবে, এটাকেই বলা হয় হচ্ছে অ্যালিগরি। ঠিক আছে, যে হ্যাভ এ হিডেন অর হচ্ছে সিম্বলিক মিনিং, এটাকে বলা হয় হচ্ছে অ্যালিগরি। মানে তোমরা দেখবা যে অনেকে যারা পাসওয়ার্ড দেয় অ্যালিগরি টাইপের দেয়, মানে এটা কি বলা হয় এনক্রিপ্টেড ডিক্রিপ্টেড, তোমরা তো আইসিডি তে পড়ছো, তো ওই জিনিসগুলো আর কি, ওইগুলাকেই বলা হয় হচ্ছে অ্যালিগরি টাইপের জিনিস, মানে হিডেন কোনো কিছু থাকবে। তুমি ধরো 1 বলতে বোঝাও হচ্ছে এ কে, বা এ বলতে বোঝাও ধরো 5 কে, তো তোমার এগুলা হচ্ছে হিডেন মিনিং, সিম্বলিক মিনিং। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যালিগরি। ওকে, এখন দেখো সাটায়ার। সাটায়ার বলতে হচ্ছে ব্যঙ্গ রচনা। সাটায়ার বিষয়টা কি, দেখো তুমি একজনকে খুবই পছন্দ করো, কিন্তু দেখতেছো সে ভুলভাল কাজ করতেছে, তো তাকে তো তুমি খুব জোর গলায় বলতে পারতেছো না যে তুমি এই কাজটা করতেছো, এটা তোমার ভুল হচ্ছে, তো তুমি কি করলা, হাস্যরসাত্মক ব্যঙ্গাত্মক ভাবে, মানে ব্যঙ্গ করা অর্থে তুমি তাকে হচ্ছে রিপ্লাই দিলা। তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে সাটায়ার। মানে বিষয়টা কেমন, যেমন জীবন বৃক্ষ নামে কাজী মোতাহার হোসেনের একটা মানে লেখা ছিল আমাদের বাংলা ফার্স্ট পার্ট বইয়ে। তোমরা এখন তোমাদের সিলেবাসে আছে কিনা জানি না, আমাদের আমি যখন 19 সালে এইচএসসি দিলাম তখন আমাদের সিলেবাসে ছিল। তো উনি হচ্ছে রবীন্দ্রনাথকে ব্যঙ্গ করে বলছিলেন যে রবীন্দ্রনাথ হয়তোবা ভুলে গেছিলেন এই কথাটা বলতে, বা তিনি হয়তোবা কেন লিখেন নাই এটা আমি বুঝি নাই, মানে এমন ভাবে বলছেন যে ব্যঙ্গ করে বলা হয়েছে। যে কারণ দেখো রবীন্দ্রনাথ কিন্তু ওটা ভুল করছে, কিন্তু ডিরেক্ট বলে নাই যে রবীন্দ্রনাথ আসলে বৃক্ষকে কেন মানুষের সাথে তুলনা করে নাই, বা বৃক্ষকে কেন আসলে নদীর থেকে বেশি উপরে রাখে নাই। তো এই জিনিসটাকে আসলে তিনি ব্যঙ্গ করে বুঝাইছেন যে বৃক্ষের তো গুরুত্ব অপরিসীম, নদীর থেকে বেশি। তো হয়তোবা রবীন্দ্রনাথ ঘুমায় গেছিলেন, বা রবীন্দ্রনাথ হয়তোবা ভুলে গেছিলেন। ঠিক আছে, তো এইভাবে ব্যঙ্গ করে মানে ইনডিরেক্টলি তোমাকে পচায়া দিয়ে আসলে তোমার সমালোচনা করলো বা ক্রিটিসিজম করলো। তোমার দেখবা কিছু ট্যালেন্টেড বন্ধু বান্ধব থাকে যারা ইনডিরেক্টলি এইসব কথাবার্তা বলে, তো তাদেরকে আসলে এই তুমি স্যাটায়ার বলতে পারো। ঠিক আছে, তাদেরকে কি বলতে পারো, স্যাটায়ার বলতে পারো। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো এখানে বলা আছে। এখন দেখো আমাদের মনে হয় আজকের এটা লাস্ট টপিক। লাস্ট টপিক কি বলা আছে দেখো। আচ্ছা, লাস্ট টপিক, লাস্ট দেখো এখানে কি বলা আছে, পোয়েটিক জাস্টিস। পোয়েটিক জাস্টিস বলতে কি বোঝানো হয়, জাস্টিস বলতে কি, যেটা আইন বা ন্যায় নীতি, এটাকেই বোঝাচ্ছে, জাজের সাথে কানেক্টেড। তো এটা মাথায় রাখো যে ফ্রিডম টু চেঞ্জ দা নর্মাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ ইন স্পেশাল পিসেস অফ রাইটিং, মানে লেখার সময় সচরাচর আগে বাজেয়াপ্ত করা হইতো, গ্রন্থ বাজেয়াপ্ত করা হইতো। কাজী নজরুলের দেখবা বাজেয়াপ্ত গ্রন্থ আছে, কারণ সরকারের বিরুদ্ধে লিখছিল। তো এই যে জিনিসগুলো আছে, এই টাইপের যে জিনিসগুলো, যেগুলো আসলে বাজেয়াপ্ত হইতে পারে এমন কিছু লেখা লিখলে, সেই জিনিসগুলোকে বলা হয় পোয়েটিক জাস্টিস। অর্থাৎ এমন কিছু শব্দ তুমি ইউজ করতেছো, এই জিনিসটা বলা হয়েছে দেখো, ফ্রিডম টু চেঞ্জ দা নর্মাল রুলস অফ ল্যাঙ্গুয়েজ, মানে এমন কিছু ভাষা তুমি ইউজ করতেছো যেগুলো আসলে নর্মাল যে সচরাচর সবাই লেখে ওইটাকে চেঞ্জ করবে এবং তোমাকে ফ্রিডম করবে, যা কিছু তুমি লিখতে পারো, এমন যখন সিচুয়েশন তৈরি করবে, সেটাকে বলা হবে হচ্ছে পোয়েটিক জাস্টিস, মানে পোয়েটদের জন্য জাস্টিস তৈরি করা। ঠিক আছে, তারপরে আর একটা জিনিস সম্পর্কে জানি না, সেটা হলো অ্যালুশন। অ্যালুশন বলতে যে তুমি একটা কথা বলতেছো, ওইটাকে রেফার দিয়ে বলতেছো, রেফার করতেছো, বা এটাকে তুলনা করতেছো একটা জিনিসের সাথে, রেফারেন্স করতেছো, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যালুশন। ঠিক আছে, রেফারিং টু অ্যানাদার লিটারাল ওয়ার্ড ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং, মানে তুমি একটা কাজ করছো, তুমি বলতেছো যে ভাই আমি যে কথাটা বলছি, ধরো কোটা আন্দোলনের বিষয়টা আমি তোমাকে বললাই, ধরো বলা আছে যে 56% কোটাই হচ্ছে চাকরি পাবে। তার মানে কি, 100 জন মানুষ যদি বিসিএস ক্যাডার হয়, ধরো 100 জন যদি বিসিএস ক্যাডার হয়, মেধায় হবে কতজন, মেধায় হবে 44 জন, এবং কোটাতে হবে 56 জন। এটা কি মানা যায়? মানে এটা ওয়ান কাইন্ড অফ কেমন, মানে পাকিস্তানিরা যখন আমাদেরকে এরকম করছিল যে 56% হচ্ছে পাকিস্তান, পশ্চিম পাকিস্তানে হচ্ছে ইয়া দেওয়া হবে চাকরির ক্ষেত্রে সুযোগ সুবিধা, আর পূর্ব পাকিস্তানে দেওয়া হবে হচ্ছে 44%, অথচ পূর্ব পাকিস্তান বেশি ডিজার্ভ করে। তো বিষয়টা কি তোমরা ভাবো না যে ওই রকম হয়ে যাচ্ছে, যে আমাদের যারা, আমি ধরো নর্মাল স্টুডেন্ট আছি, তো বাংলাদেশে কোটায় কতজন স্টুডেন্ট আছে, তো ধরো কোটাগুলাকে ধরো কোটা যারা আছে তাদেরকে ধরো পশ্চিম পাকিস্তান, ঠিক আছে, পশ্চিম পাকিস্তান, আর কোটা ছাড়া যারা আমরা আছি তাদেরকে ধরো পূর্ব পাকিস্তান, ঠিক আছে, পূর্ব পাকিস্তান, বা ধরো আমাদের বাংলা। তার মানে কোটা ছাড়া সংখ্যাও বেশি, আসনও কম। ঠিক আছে, তো এই যে জিনিসগুলো আছে,
এই যে আমি কথাটা বললাম এটা কিসের উপর ভিত্তি করে বললাম? 56 44 বললাম না, এটা কিন্তু একটা রেফার। ধরো আমি একটা বললাম যে এটা আমি পত্রিকায় পাইছি, প্রথম আলো পত্রিকায় পাইছি, এই 56, এই যে রেফার, আমি কথাটা বলার সময় এই যে রেফারটা করলাম, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অ্যালুশন। ঠিক আছে, আমি রেফার করে করে বলতেছি যাতে কথাটা জোরালো হয়। যে সোর্স কোথায়, তোমরা অনেকে নিউজ পাওয়ার সময় বলো না যে ভাইয়া সোর্স দেন, সোর্স কোথায়? তো এই যে সোর্স দেওয়ার নামটাই হচ্ছে অ্যালুশন। ঠিক আছে, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তো মেবি আমাদের ক্লাস শেষ। হ্যাঁ, আমাদের ক্লাস শেষ, আমাদের বেসিক ক্লাসটা শেষ। ওকে, 7 অফ হিডেন মিনিং কি? আচ্ছা, আমি নিজেও ব্রাজিল সাপোর্টার, বুঝছো? দেখো 7 অফ বলতে আমি তোমাদের একটা ভালো জিনিস বুঝাই। 7 অফ বলতে কি বোঝায়? যে ব্রাজিল 2000 সাল থেকে এ পর্যন্ত 7টা কাপ পাইছে। ঠিক আছে, 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত 7টা কি পাইছে? কাপ পাইছে। এটাকে বলা হয় ব্রাজিল, এটাকে বলা হয় 7 অফ ব্রাজিল। ঠিক আছে, কি বলে? 7 অফ ব্রাজিল। ওকে, আর অপোনেন্ট টিম আর্জেন্টিনা 7টা তারা ফাইনাল খেলছে, কিন্তু 7টা তারা কাপ পায় নাই, তারা পাইছে 2টা না 3টা। ঠিক আছে, 2টা বেবি। তো এই হচ্ছে ক্লাস, এই হচ্ছে লেভেল। যাই হোক, মজা করলাম, ইয়া কইরো না। ওকে ওকে, ঠিক আছে। না দেখো, আসলে খেলাকে খেলার জায়গাতেই রাখবা। যদিও বাংলাদেশে মনে করো 90%, মানে 90 না, ধরো 70% সাপোর্টার আর্জেন্টাইন সাপোর্টার, আর হচ্ছে 30% সাপোর্টার হচ্ছে ব্রাজিল সাপোর্টার। ঠিক আছে, ব্রাজিল সাপোর্টার খুব কম। যেমন আমাদের ল ডিসিপ্লিন যদি আমরা হিসাব করি, আমি আর আমার বন্ধু হচ্ছে সংগ্রাম, আমরা 2 জন হচ্ছে ব্রাজিল সাপোর্টার, আর 38 জন হচ্ছে আর্জেন্টাইন সাপোর্টার। চিন্তা করছো রেশিও? 38 জন আর্জেন্টাইন সাপোর্টার, আমরা 2 জন হচ্ছে ব্রাজিল সাপোর্টার। এখন মনে করো ব্রাজিল হেরে যাওয়ার পরে আমি তো আর ভয়ে ভয়ে মনে করো ফেসবুকে ঢুকতে পারি না, পুরা আইডি মাইডি মনে করো মেনশন টেনশন দিয়ে প্রধান দিয়ে অবস্থা খারাপ করে দেয়। তো আমি বিষয়গুলোকে এনজয় করি। ঠিক আছে, আর ব্রাজিল টিম নিয়ে এত এক্সপেকটেশন এখন করা যাবে না। যারা সাপোর্টার আছে, বুঝছো, টাইম লাগবে, একটা টিমকে এস্টাবলিশ করতে গেলে একটু সময় লাগে। তোমরা যারা হচ্ছে খেলা দেখো, প্রিমিয়ার লিগ দেখো, তারপরে বিভিন্ন লিগের খেলা দেখো, দেখবে একটা টিম এত সহজে ওঠে না। ওকে, CR7 পর্তুগাল, হালা মাদ্রিদ। আচ্ছা যাই হোক, এগুলা এমনি মজা করলাম। ঠিক আছে, আর্জেন্টিনা খুবই ভালো করতেছে রিসেন্ট সময়ে, মানে তাদের হচ্ছে স্বর্ণ যুগ চলতেছে সত্যি কথা বলতে। আর মেসি আসলে এটা ডিজার্ভ করে, কারণ ওর মতো প্লেয়ার আসলে যদি একটা বিশ্বকাপ না পাইতো, এটা মানে বেমানান লাগতো। মেসি আসলে আরো অনেক কিছু পাওয়া উচিত ছিল, ও যে লেভেলের প্লেয়ার ছিল। যেমন তুমি রবার্তো কার্লোসের কথা বলো, কাফু বলো, এরা 2-3টা করে মানে বিশ্বকাপ পাইছে, তাইলে ওই লেভেলেরই প্লেয়ার হচ্ছে আর্জেন্টিনা, মানে মেসি ছিল, তাইলে তার সেও তো ডিজার্ভ করে। ঠিক আছে, তো মেসি হিসাবে কম হয়ে গেছে, তার আরো মনে করো কমপক্ষে 2টা নিজে বিশ্বকাপ নিয়ে দেওয়া উচিত ছিল, বা 3টা এইরকম টাইপের। যেমন ধরো তোমরা যদি চিন্তা করো যে ম্যারাডোনা, মেসি, মানে এই লেভেলের মানুষগুলা কার সাথে কানেক্টেড? ধরো পেলের সাথে। পেলে এখনকার যে বিশ্বকাপটা আসছে, এটা কিন্তু প্লের জন্যই আসছে, কারণ পেলে 3টা বিশ্বকাপ নিয়ে দিছে। কোন টিম যদি টানা 3টা বিশ্বকাপ পায় বা 3টা বিশ্বকাপ পায়, তারপরে বিশ্বকাপের মডেলটা চেঞ্জ হয়ে যায়। তো এইটা কিন্তু প্লে করে দিছিল। তো এমন যদি আর্জেন্টিনা মেসি করে দিতে পারতো, তাইলে খুবই ভালো হতো। যে এখন যে সচরাচর বিশ্বকাপের মডেলটা চলতেছে, ডিজাইনটা চলতেছে, এটা চেঞ্জ হয়ে অন্য একটা পাইতো। ঠিক আছে, এই হলো বিষয়। আচ্ছা যাই হোক, নেইমার ব্যালন ডিওর ডিজার্ভ করে। হ্যাঁ, নেইমার ব্যালন ডিওর ডিজার্ভ করে, কিন্তু নেইমার আসলে পাবে না, কারণ একটা জিনিস কি, মানে ডেডিকেশনেরও একটা বিষয় আছে। এত ইনজুরিতে পড়লে হবে না। আর নেইমারের হচ্ছে ফ্রি স্টাইল খেলাধুলা, তো ও ইনজুরিতে পড়বেই। তো যাই হোক, আমরা এসব কথাবার্তা বাদ দেই। আজকের ক্লাস, ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে যা পড়াইলাম, এর বাইরে তোমাদের ইনশাল্লাহ আর কোনো আসবে না। ঠিক আছে, তোমাদের সবকিছু কভার হয়ে যাবে। তো ক্লাস নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে তোমরা সুন্দর করে বলো। টপিকের উপর কোশ্চেন অ্যাড হয়েছে কি? হ্যাঁ, ইংরেজিতে কোশ্চেন অ্যাড হয়েছে, বাংলাতে এখনো হয় নাই, আমাদের নির্ভরে। ঠিক আছে, বাংলাতে আমরা ধীরে ধীরে কাজ করতেছি, একটু টাইম লাগবে, হয়ে যাবে। ইংরেজিতে হয়ে গেছে, ইংরেজিতে তোমরা পাবা। ইংরেজির প্রায় অনেক হয়ে গেছে, জিকের হয়ে গেছে, বাংলার কিছুদিনের মধ্যে অ্যাড হবে। ওকে ওকে, ঠিক আছে। তো তোমাদের ক্লাস নিয়ে আর কারো কোনো কি প্রবলেম আছে, বা ক্লাসটা কি কেমন লাগছে তোমরা আমাকে একটু জানাই দাও। ক্লাসে আর কোনো প্রবলেম আছে কিনা, লিটারেল এই মানে লিটারেরি ওয়ার্ড গুলা নিয়ে আর কোনো কি প্রবলেম আছে? আর প্রবলেম থাকার তো কথা না, আর কোনো প্রবলেম নাই ইনশাল্লাহ। আর কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই।
তো যাই হোক, তোমাদের ক্লাসগুলো ভালো লাগলে ভালো, তোমরা মানে আমি চাই আর কি, মন থেকে চাই যে আমি যতটুকু পরিশ্রম দিই একটা করে ক্লাস নেওয়ার জন্য আমার পুরো দিন চলে যায়। তোমরা যা পড়াশোনা করো, মানে আমার ইন্টেনশনই থাকে তোমাদেরকে কত বেশি তথ্য দিয়ে কত সহজ ভাবে তোমাদের কাছে উত্থাপন করা যায়, যাতে করে তোমরা খুব সহজে পড়তে পারো। ঠিক আছে, তো এইটাই আমার বেসিক উদ্দেশ্য থাকে। আশা করি আমি যা পরিশ্রম করি তোমরাও সেম ইফোর্টটাই দিবা। ঠিক আছে, আমার থেকে বেশি দিবা, তাইলে তোমরা দেখবা যে খুব ভালো করতে পারবা খুব। ওকে, তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ক্লাস ওকে, কোশ্চেন ব্যাংক পড়া লাগবে ভাই? কোশ্চেন ব্যাংক পড়া লাগবে না আপাতত, তুমি আগে প্রশ্নগুলো সলভ করো, যেগুলো আমরা তোমাদেরকে পড়াচ্ছি এইগুলো আগে সলভ করো, তাইলেই হয়ে যাবে। ঠিক আছে, তো সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।